তো আজকে হচ্ছে আমাদের কুইক বুকস এর ফোর্থ ক্লাস। আজকে আমরা বেসিক্যালি যে যে টপিক গুলো দেখার চেষ্টা করব, প্রথমে দেখবো ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট, কিভাবে একটা প্রতিষ্ঠানের ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্ট করতে হয়। তারপরে পে ডাউন ক্রেডিট কার্ড, তারপরে পেটি ক্যাশের ব্যবহার দেখব, ফান্ড ট্রান্সফার কিভাবে করতে হয়, তারপরে ইনভয়েস অ্যান্ড বিল উইথ ক্লাস অ্যান্ড লোকেশন দেখব, তারপরে বিল অ্যাসাইন বাই কাস্টমার বিলেবল, তারপরে ইম্পোর্ট ইনভয়েস এন্ড বিল দেখবো, ইউজ অফ জার্নাল এন্ট্রি দেখবো, ব্যাংক লোন অ্যামোর্টাইজেশন দেখবো, আর রেকর্ড ফিক্সড অ্যাসেট ক্যালকুলেশন এন্ড ডেপ্রিসিয়েশন দেখবো। সাথে আরেকটা আমি অ্যাড করে দিয়েছি, ডিসপোজাল। এই জিনিসটাও আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, এখন ইম্পোর্টের কথা বলি ভাই। ইম্পোর্টটা করতে এখন অনেক প্যানেলে একটু ঝামেলা দেখা যাবে। আমি কুইক বুকস এর ওদের সাথে কথা বলছি, ওরা বলছে যে ইম্পোর্ট করতে একটু ঝামেলা হবে, কারণ তারা সফটওয়্যার ওই যে ওই ভার্সনটা আপডেট করার কাজ চালাইতেছে। তো ইম্পোর্ট না হলে আপনারা ম্যানুয়ালি আপাতত করেন, প্রসেসটা দেখে রাখেন। কিন্তু এটা নিয়ে প্যানিক হওয়ার কিছুই নাই যে ইম্পোর্ট হচ্ছে না তার মানে যে অপশন আর কাজ করতেছে না, এমন না। হ্যাঁ, এটা একটু সফটওয়্যার আপডেটের কাজ চলতেছে। তো সর্বপ্রথম আমরা দেখি ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট। এই জিনিসটা বলতে আমরা কি বুঝি, ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট। তো এই অপশনটা পাবো হইতেছে প্লাস নিউ এর আন্ডারে ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট। এখন ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্ট কেন করার প্রয়োজন পড়ে? কোনো কারণে সেটা ড্যামেজড হয়ে যেতে পারে, রিটার্ন হয়ে যেতে পারে, তাই না? এই দেখেন রিজন গুলা, দেখেন এই যে এখান থেকে রিজন দেখলে বুঝতে পারবেন। আগে এটা ছিল না, এখন নতুন করে আসে। ড্যামেজ হয়ে যেতে পারে, স্টক রিটার্ন অফ হইতে পারে, ইনভেন্টরি কাউন্টিং করার সময় হইতে পারে, শ্রিঙ্কেজ হইতে পারে, রিভ্যালুয়েশন করার সময় হইতে পারে, স্টোলেন হয়ে যেতে পারে মানে চুরি হয়ে যেতে পারে, এক্সপায়ার্ড হয়ে যেতে পারে, রিটার্ন গুডস হইতে পারে, মার্কেটিং প্রমোশনের জন্য হইতে পারে, অথবা এছাড়া অন্য কোনো রিজনের জন্য হইতে পারে। তাহলে এই কতগুলো রিজনের জন্যই কিন্তু আমরা বেসিক্যালি ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্ট করি, তাই না? তো ইনভেন্টরি কোয়ান্টিটি যখন অ্যাডজাস্ট করব, আমাদের একটা চার্ট অফ অ্যাকাউন্ট কুইক বুকস থেকে আমাদেরকে সাজেস্ট করবে, সেটা হইতেছে ইনভেন্টরি শ্রিঙ্কেজ। ইনভেন্টরি 12, ধরেন আগে ছিল হইতেছে 90টা, কোনো কারণে ইনভেন্টরি বেড়ে গেছে আরো দুইটা, তাহলে কয়টা হইতেছে 92টা। আবার ধরেন কোনো কারণে আপনার ইনভেন্টরি আছে 98টা, পাঁচটা কমে গেছে, তাহলে এখন থাকবে কয়টা? 93টা। তাহলে এই যে বাড়তেছে অথবা কমতেছে, এই যে বাড়া এবং কমা যে অ্যাডজাস্টমেন্টটা, তারা কুইক বুকস একটাই চার্ট অফ অ্যাকাউন্ট তারা সাজেস্ট করে আমাদের, ইনভেন্টরি শ্রিঙ্কেজ। ঠিক আছে, এইখানে এই চার্ট অফ অ্যাকাউন্টে সেটা হিট করবে। তাহলে আমরা আগে একটু রিপোর্টটা দেখে আসি, আমাদের রিপোর্টের একটু চেক করে আসি আমাদের ইনভেন্টরি ভ্যালুয়েশন ডিটেলটা। হ্যাঁ, কোন ইনভেন্টরি কতটুকু আছে, তারপরে আমরা অ্যাডজাস্টমেন্টের একটু এক্সাম্পল দেখব। আমরা এখান থেকে সার্চ করব ইনভেন্টরি ভ্যালুয়েশন ডিটেইল। এখান থেকে আমরা দিব অল ডেট। আচ্ছা, এই যে দেখেন আপনার ইনভেন্টরি কত আছে, তার কোয়ান্টিটি কত আছে লাস্ট, তার ইনভেন্টরি কস্ট ভ্যালু কত আছে সেটাও তারা দেখাচ্ছে। এই যে ইসিজি মেশিন, ফ্লুইড ব্ল্যাঙ্কেট ওয়ার্মার, হ্যান্ড স্যানিটাইজার, KN95 মাস্ক, লাইফ সেভিং ইকুইপমেন্ট, তারপর সার্জিক্যাল ইকুইপমেন্ট, সার্জিক্যাল লাইট, সার্জিক্যাল টেবিল। এই যে প্রত্যেকটা জিনিস আপনার কাছে শো করতেছে। ধরেন ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট এখন কয়টা আছে? 84টা। ধরলাম এই চারটা কোনো কারণে চুরি হয়ে গেছে আমার স্টক থেকে, সেটা কি স্টোলেন হয়ে গেছে, চুরি হয়ে গেছে, তাহলে কটা থাকার কথা? 80টা থাকবে। ধরলাম ইসিজি মেশিন। ইসিজি মেশিন অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যখন আমরা কোনো প্রোডাক্ট নিয়ে থাকি, তখন কি করে সেই প্রতিষ্ঠান আমাদেরকে কয়েকটা জিনিস কি করে, মানে আর কি মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং এর জন্য দেয়, তাই না? তাদের মার্কেটিং এর জন্য। তাহলে ওই জিনিসটা এসে আমার ইনভেন্টরিতে অ্যাড হয়ে সেটা কি বেড়ে যায় না? তাহলে ধরলাম যে ইসিজি মেশিন যে কোম্পানি থেকে আমি কিনতেছিলাম, তারা আমাকে দুইটা দিছে, যেটা ট্রায়াল হিসেবে দেখার জন্য যে ইনভেন্টরিটা ঠিক আছে কিনা। তাহলে আসেন আমরা একটু ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্টে চলে যাই। আচ্ছা, তাহলে আমার এইখানে দেখেন একটা প্রবলেম। কি প্রবলেম? রিজন কিন্তু একটাই দেওয়া যাচ্ছে, তাই না? তাহলে তো আমি, এটা কি দেওয়া ঠিক হবে? এই জন্য আমি এটা দিব না। তাহলে আমি এটাকে দিব সেভ অ্যান্ড ক্লোজ। এই যে ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট, এটা কি আমার সেভ হয়ে গেছে। তাহলে আমি এটাকে অল ডেট দিই, দেখি কি অবস্থা হয়। এই যে দেখেন ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট চারটা মাইনাস হয়ে কটা আসে?
80টা আসছে না? হ্যাঁ, কোয়ান্টিটি। ওকে, তাহলে আমি এটাকে একটু ক্লিক করি। এই যে আমার এখানে কি তারা নিয়ে যাচ্ছে না? এখান থেকে আপনি জার্নাল দেখতে পারবেন। কারণ আমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই আদৌ কি জার্নাল হয়েছে কিনা, জার্নাল না পারলে কি আমরা পারবো কিনা ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারে। অ্যাকাউন্টিং এর নলেজ তো অবশ্যই থাকতে হবে, কিন্তু তার সাথে সাথে যুগের সাথে তাল মিলে আপনাকে আপডেট হইতে হবে। এই যে দেখেন, ইনভেন্টরি অ্যাসেট আর কি ইনভেন্টরি শ্রিঙ্কেজ। ঠিক আছে, এরপরে আসেন আরেকটাকে যদি আমি অ্যাডজাস্ট করি। অক্টোবর 31 তারিখ, এটা তার মার্কেটিং এর প্রমোশনের জন্য দিছিল, তাই না? এটা কেন আসতেছে? বুঝছো? আমাদের মার্কেটিং প্রমোশন জন্য যদি হয় তাহলে আর কি মানে আর কি কমে যেত, কিন্তু তাদের কাছ থেকে আমরা মার্কেটিং এবং প্রমোশন বাবদ পাচ্ছি, তাহলে এটা আমরা কোথায় দিব? ইনভেন্টরি কাউন্ট, ইনভেন্টরি রিভ্যালুয়েশন দিতে পারি, তাই না? নতুন করে তারা আমাকে প্রোডাক্টটা পাঠাইছে, ইনভেন্টরি রিভ্যালুয়েশন দিতে পারি, অথবা আদার্সেও দিতে পারে। ঠিক আছে, দুইটা দেওয়া যায়, যে কোনোটাই সমস্যা হবে না। তারপরে একটু স্পেসিফাই করে দেওয়াটা বেটার। অক্টোবর 31, এটা কি হবে? ইসিজি মেশিন 28টা ছিল, তারা আমাকে দুইটা আরো ব্যবহার করার জন্য দিছে, তাহলে 30টা। চেঞ্জ ইন কোয়ান্টিটি দুইটা। আবার একটু রিপোর্ট সেকশনে চলে যাব। অল ডেট দিব। দেখেন এই যে ইসিজি মেশিন দুইটা বেড়ে কটা হয়েছে? 30টা হয়ে গেছে না? আপনি একটা জার্নাল দেখতে যাচ্ছেন, ক্লিক করেন, মোর অপশন থেকে গিয়ে ট্রানজেকশন জার্নালে যান। আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলি, লোড হইতে হইতে এআই আসাতে আপনাদের জন্য দুইটা পোস্ট উন্মুক্ত হয়েছে। রিমোট জবের ক্ষেত্রে দুইটা পোস্ট আপনারা উন্মুক্ত পাবেন। সেটা হচ্ছে যে কনসালটেন্সি, আরেকটা হইতেছে অডিট। এখন যদি কোনো পোস্টে অডিট এবং কনসালটেন্সি হয়, সে পোস্টে এখন আপনারা আবেদন করতে পারবেন। এআই আসাতে, মানে এআই আসাতে আপনাদের জন্য নতুন করে এই জিনিসটা দিছে। ঠিক আছে, কারণ এখন যে সফটওয়্যার গুলা সবগুলাতে অডিট হিস্ট্রি থেকে শুরু করে কনসালটেন্সি জিনিসগুলো দেওয়া যাচ্ছে, এই জন্য আপনারা এই দুটা পোস্টেও আবেদন করতে পারবেন। ঠিক আছে, এই যে দেখা। ভাই আপনি ফিল্টার করে নিয়ে যারা ইন্টারমিডিয়েট লেভেল আছে সেটা দেন, আপনি এক্সপার্ট লেভেলে গেলে তো আর এখন দিতে পারবেন, তাই না? একটু তো ইয়া করতে হবে। আপনার প্রফেশনাল ডিগ্রি যখন হয়ে যাবে তখন আপনি আপনারটা দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্টটা বুঝাইতে পারছি আপনাদের। আপনারা আপনাদের রিপোর্ট দেখবেন, যেভাবে আমি করলাম, রিপোর্ট দেখে একটা মানে আর কি ইনভেন্টরি ইনক্রিজ করবেন একটা রিজন দিয়ে, আর একটা রিজন দিয়ে কি সেটা ডিক্রিজ করে দেখাবেন। হ্যাঁ, ডিক্রিজ করে দেখাবেন যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ আপনি এটা ইনক্রিজ করছেন, এটা ডিক্রিজ করছেন। ওকে, তারপরে আসেন পে ডাউন ক্রেডিট কার্ড। পে ডাউন মানে কি? পরিশোধ করা। এই যে পে ডাউন ক্রেডিট কার্ড, তার মানে কি আপনার যে ক্রেডিট কার্ড আপনার অ্যাকাউন্টে আছে সেই টাকা আপনি পরিশোধ করতেছেন, তাই না? ক্রেডিট কার্ডটা কি আপনার জন্য লায়াবিলিটি না? ওকে, আমি আগে কোথায় যাব বলেন তো? সর্বপ্রথম আমার অ্যাকাউন্টে ব্যালেন্স দেখতে হবে, চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে ব্যালেন্সটাকে চেক করতে হবে যে আমার ক্রেডিট কার্ডে ব্যালেন্স কত আছে। এই যে আরবিসি ভিসা গোল্ডে 170.20, তাই না? আমি একটু অ্যাকাউন্ট হিস্ট্রিতে চলে যাই। এই যে অ্যাকাউন্ট হিস্ট্রিতে
ঠিক আছে, এখানে চার্জ 170.20। ওকে, এইবার আমি কি করব, ইনভেন্টরি সরি পে ডাউন ক্রেডিট কার্ডে চলে যাব। প্লাস নিউ থেকে পে ডাউন ক্রেডিট কার্ডে চলে যাব। এইখানে দেখেন আপনার সামনে একটা তারা পপ আপ দিয়ে দিছে, এখানে বলতেছে হুইচ ক্রেডিট কার্ড ডিড ইউ পে, আপনি কোন ক্রেডিট কার্ডটা পেমেন্ট করতে চাচ্ছেন। একটু ভালো করে খেয়াল করে দেখেন তো, নিচে একটা কথা লেখা আছে, হোম কারেন্সি দেখছেন? তাহলে ফরেন কারেন্সির কোনো কি হিসাব আছে? হ্যাঁ, তাহলে এই যে আপনার ক্রেডিট কার্ড আছেই কয়টা? একটাই আছে, তো একটাই তারা দেখাবে। পে অপশনাল, দরকার নেই। কত পে করব ধরলাম, 70.20 ডলার পে করব। হ্যাঁ, আচ্ছা, পে করব হচ্ছে নভেম্বর 2024-এর 1 তারিখ। এখন বলতেছে হোয়াট ডিড ইউ ইউজ টু মেক দিস পেমেন্ট, এই পেমেন্টটা করার জন্য আপনি কোন চার্ট অফ অ্যাকাউন্ট ব্যবহার করবেন। এইখানেও সেম কথা লেখা আছে, হোম কারেন্সির কথা। ঠিক আছে, আমি ধরলাম যে ওয়েলস ফার্গো ব্যাংক থেকে আমি এই টাকাটা পরিশোধ করবো। যদি চেকে হয় তাহলে আপনি এটাকে চেক মার্ক দিয়ে চেকের নাম্বারটা কত সেটা দিতে পারেন। আপনার যে চেক আছে, যে চেকের মাধ্যমে যদি দেন সেই চেক নাম্বারটা দিতে পারেন। আমরা এটাকে আপাতত আনচেক দিব। তারপর মেমো এন্ড অ্যাটাচমেন্টে কি, এখানে নোট দিতে পারেন, এখানে ওই চেকের ছবিটা দিতে পারেন। ঠিক আছে, আমার আপাতত কিছু করার নাই, আমি সেভ এন্ড ক্লোজ করবো। তাহলে কি হবে, ক্রেডিট কার্ড থেকে ওই টাকাটা পরিশোধ হয়ে যাবে না? 70.20 ডলার পরিশোধ হবে। আর কি আমার ওই ব্যাংক থেকে সেই টাকাটাও মাইনাস হয়ে যাবে। আমরা দেখতে পাবো কোথায়, আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে একটু চলে আসি। এই দেখেন ক্রেডিট কার্ড পেমেন্ট না, এই যে 70.20। এখন আপনি এটা এই যে এডিট অপশনে যান, ক্লিক করে, তাহলে আপনি এটা কি দেখতে পাবেন, মরে যায় গেলে আপনার জার্নাল আপনি দেখতে পাবেন। দেখেন তো জার্নাল কি ঠিক আছে কিনা, জার্নাল ঠিক আছে কিনা একটু দেখে বলেন। ব্যাংক ক্রেডিট হয়েছে, আর কি ক্রেডিট কার্ডটা ডেবিট হয়েছে, তাহলে লাইবিলিটি কমে গেছে, ক্যাশ টাকাও কি কমে গেছে, সরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কমে গেছে। তাহলে আপনারা আপনাদের যে অ্যাকাউন্টের যে ক্রেডিট কার্ডটা আছে সেটা সেখান থেকে পে ডাউন ক্রেডিট কার্ড করে আমাকে দেখাবেন। তারপরে আসেন ফান্ড ট্রান্সফারটা বুঝাবো এবং পেটি ক্যাশটা বুঝাবো। ফান্ড ট্রান্সফার জিনিসটা কি, কেউ আমাকে বলতে পারবেন? আপনার যে টাকা এক অ্যাকাউন্টে আছে সেই অ্যাকাউন্ট থেকে যদি আপনি অন্য কোনো অ্যাকাউন্টে সে টাকা নিয়ে যেতে চান, তাই না? এখন এটা অপশনটা পাবেন কোথায়, প্লাস নিউর আন্ডারে ট্রান্সফার অপশনে গেলে পাবেন। এই যে আপনাকে প্রথমেই তারা বলতেছে ট্রান্সফার ফান্ডস ফ্রম, কোথা থেকে আপনি ফান্ডটাকে ট্রান্সফার করতেছেন। ধরলাম ব্যাংক অফ আমেরিকা। দেখেন ব্যাংক অফ আমেরিকার ব্যালেন্স কত আছে, এটা কিন্তু তারা ডান পাশে শো করতেছে। ফান্ড ট্রান্সফার টু, কোথায় আপনি নিবেন, ওয়েলস ফার্গো ব্যাংকে নিবেন। দেখেন তার ব্যালেন্স কত সেটা শো করতে। কারেন্সি ট্রান্সফার অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট ট্রান্সফার করব, 124 ডলার ট্রান্সফার করব। ধরলাম নভেম্বর 10 তারিখ। তাহলে কি হবে, ব্যাংক অফ আমেরিকা থেকে 124 ডলার ওয়েলস ফার্গোতে গিয়ে যাবে, তাই তো? আচ্ছা, আমি সেভ এন্ড ক্লোজ করি। চার্ট অফ অ্যাকাউন্টে একটু দেখবো। অ্যাকাউন্টিং সফটওয়্যারে এটাই সব থেকে ইন্টারেস্টিং জিনিস, অ্যামাউন্ট কথা বলে, মানে অ্যামাউন্ট রিফ্লেক্ট করে। যদি অ্যামাউন্ট রিফ্লেক্ট না করে তাহলে বুঝবেন সেখানে কি অবশ্যই ঝামেলা আছে। অ্যামাউন্ট রিফ্লেক্ট করতেই হবে আপনার, কারণ এই সকল সফটওয়্যার ডাবল এন্ট্রি সিস্টেম বলেন বা গোল্ডেন রুল বলেন, অ্যাকাউন্টিং প্রিন্সিপালকে তারা মেনে কিন্তু চলে। ওকে, তাহলে আমরা একটু ব্যাংক অফ আমেরিকাতে চলে যাই। দেখেন এই যে ট্রান্সফার হয়েছে না, এই যে ব্যালেন্স কত আছে, 10,000 আছে, যে পেমেন্ট হয়ে ট্রান্সফার হয়ে গেছে। And আপনি ওয়েলস ফার্গোতে চেক করেন, ওয়েলস ফার্গোতে চেক করলে এই যে দেখেন ট্রান্সফার
এই সে ওয়েলস ফার্গোতে কি হয়েছে, ডিপোজিট হয়েছে না? তো এইভাবে আপনারা কি করবেন, ট্রান্সফার করে দেখাবেন আপনাদের অ্যাকাউন্টে। এরপর আসেন পেটি ক্যাশ। পেটি ক্যাশ টা নর্মালি বাইরের দেশে ইউজ হয় না। সেটা বাইরের দেশে ইউজ হয় দুই টাইপের অ্যাকাউন্ট ক্যাশের জন্য। একটা হইতেছে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, আর একটা হচ্ছে আনডিপোজিটেড ফান্ড। ঠিক আছে, এই দুইটা জিনিস ইউজ হয়। তো পেটি ক্যাশ, ধরেন আপনার বাংলাদেশে কোনো ক্লায়েন্ট পাইছেন, এখন পেটি ক্যাশ সে ব্যবহার করে, সে পেটি ক্যাশ ছাড়া কিছু বুঝে না। এখন তার ট্রিটমেন্টটা কি করবেন, তার ট্রিটমেন্টটা হবে দুই জায়গায়। প্রথমত হচ্ছে তার নামে একটা পেমেন্ট মেথড অ্যাড করবেন। কারণ সে যখন কোনো কিছু কিনতে যাবে তখন কি তার পেমেন্ট মেথড শো করবে, সে পেমেন্ট মেথডটাকে দিয়ে করবে। তাহলে আমরা চলে যাব অল লিস্টে, গিয়ার আইকন থেকে অল লিস্টে চলে যাব। এখান থেকে পেমেন্ট মেথডে গিয়ে আমরা জাস্ট একটা কি করব, পেটিকেস নামে একটা পেমেন্ট মেথড অ্যাড করব, পেটিক্যাশ। এটাকে সেভ করে দিলাম। তারপরে চার্ট অফ অ্যাকাউন্টে যাব। চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে পেটিক্যাশ নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। পেটিক্যাশ 1002। তাহলে এটা চার্ট অফ অ্যাকাউন্ট কোনটা হবে, অ্যাকাউন্টটাই বলেন তো। হুম, আর এখানে কি ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট না ক্যাশ অন হ্যান্ড? আচ্ছা, এখন ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স যদি আপনার পেটি ক্যাশে ব্যালেন্স থাকে ওয়েল, না থাকলে কি জিরো। সেভ করে দেন। এই যে পেটি ক্যাশ, তাহলে কি হলো, আপনার এটা পেটি ক্যাশের নামে একটা লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হলো, একটা পেমেন্ট মেথড অ্যাড হলো। তাহলে আপনি যখন পেটি ক্যাশ ব্যবহার করে কোনো কাজ করবেন, তখন আপনার পেমেন্ট মেথড থেকেও সেটা রিপোর্ট দেখতে পাবেন। আরেকটা কি, চার্ট অফ অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্ট লেজারের হিস্ট্রিটা দেখতে পাবেন। ঠিক আছে, এইভাবে কাজ করতে হবে আপনার। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। আপনারা তো পেমেন্ট মেথড গুলা অ্যাড করছেন, এখন এই পেমেন্ট মেথড গুলা অনেক সময় আপনার প্রয়োজন পড়ে যে আমি এই পেমেন্ট মেথড গুলা ব্যবহার করে আমি কি কি কাজ করছি বা কত ট্রানজেকশন করছি সেটার প্রয়োজন। আচ্ছা, এখন আপনারা চাইলে পেমেন্ট মেথডের পাশে এই যে রান রিপোর্ট আছে না, এই রান রিপোর্ট দিয়েও কিন্তু আপনারা ইন্ডিভিজুয়াল ওই পেমেন্ট মেথড ব্যবহার করে কি কি কাজ করছেন সেই জিনিসগুলো কিন্তু আপনি স্টেটমেন্ট আকারে বের করে নিতে পারেন। ধরেন আপনি অল ডেট দেন, আমরা কি দিছি, চেক মনে হয় দিছি না? এই যে দেখেন, যা যা করছে সবগুলা কি, সেলস রিসিভ পেমেন্ট, এই যে যা যা করছে সবগুলা কিন্তু কি এখানে আছে, তাই না? তো ইন্ডিভিজুয়াল রিপোর্টও কিন্তু আপনারা বের করতে পারেন আলাদা আলাদা যে পেমেন্ট মেথড আপনারা ব্যবহার করতেছেন। তো যখন পেটি কেস থাকবে তখন আপনারা পেমেন্ট মেথড হিসেবে তাকে প্রথমে অ্যাড করবেন আর লেজার অ্যাকাউন্টে অ্যাড করে নেবেন। তাহলে কি হবে, আপনার পেমেন্ট মেথডে তার ইন্ডিভিজুয়াল ট্রানজেকশন গুলো রেকর্ড হবে, পাশাপাশি তার লেজার অ্যাকাউন্টে যে যে ট্রানজেকশন গুলো করছেন ডাবল এন্ট্রি সিস্টেম অনুযায়ী সেগুলো আপনার ওখানে গিয়ে অ্যাড হয়ে যাবে। তারপরে আসেন ইনভয়েস এন্ড বিল উইথ ক্লাস এন্ড লোকেশন। এটা আপনাদের ডাটাতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ক্লাস এন্ড লোকেশন দুটাতে কেউ ডিফারেন্স বের করতে পারবেন? ক্লাস এন্ড লোকেশন, কেউ উদাহরণ দিয়ে বলেন। সবাই তো জানেন, নর্মালি উদাহরণ দিয়ে বলেন কেউ। আচ্ছা, ওকে, এটা পাবো হইতেছে অল লিস্টে, তাই না? অল লিস্টে পাবো কি, দেখেন তো। এটাকে বলি হইতেছে আমি ম্যাজিক্যাল অপশন, বুঝছেন? কেন ম্যাজিক্যাল অপশন বলতেছে, এখানে আছে কি, দেখেন তো, স্টোরসে দেখা যাচ্ছে, তাই না? স্টোর আপনি যেখানে যেখানে আছেন, এটা আগে ছিল না।
এখন নতুন করে দিয়ে দিছে। এই অপশনগুলো আনার জন্য আগে আপনার অ্যাকাউন্টস এন্ড সেটিংসে যাইতে হবে। সেখান থেকে অ্যাডভান্স অপশনে যাওয়ার পরে এই যে দেখেন ভাই, স্টোর আসার রিজন বুঝছেন? এই যেটা অন ছিল না লোকেশন, এই জন্য আচ্ছা, ক্লাসটা অপশনটা অন করব। ক্লাস জিনিসটা কি আর লোকেশন জিনিসটা একদম সিম্পল ভাবে যদি বলি, আপনারা যখন সুপার শপে কোনো জিনিস কিনতে যান, ক্যাটাগরি ওয়াইজ ভাগ থাকে। বেবির একটা আলাদা সেকশন থাকে, ওমেনদের জন্য, মেন্সদের জন্য, তারপরে হইতেছে আপনার বিভিন্ন ধরনের আপনার ম্যাটেরিয়াল অনুযায়ী হইতে পারে, তাই না? তো এই যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আপনার প্রফিট অ্যান্ড লস সম্পর্কে জানার প্রয়োজন পড়ে, তাই না? এই যে যে ট্র্যাকিং সিস্টেমটা, আপনি ধরেন আপনার সুপার শপের মধ্যে একটা ডিপার্টমেন্ট আপনি ওপেন করছেন, সেটা হইতেছে আপনার কি বলবো ভেজিটেবল। এখন সেই ভেজিটেবল রেখে আপনার কত লাভ হইতেছে না লস হইতেছে সেটা আপনার অবশ্যই জানার প্রয়োজন পড়তে পারে। যদি লস হয় তাহলে কেন আপনি ওই ডিপার্টমেন্ট চালাবেন? তাহলে অবশ্যই আপনাকে এটা ট্র্যাক করতে হবে। তারপরে লোকেশন, আপনি কোন লোকেশনে, ধরেন আপনার 3টা 4টা আউটলেট আছে, এখন এটার মধ্যে যে কোনো একটা আউটলেটে কম সেল হচ্ছে, আপনি এটাকে ফাইন্ড আউট করে আপনি কি করতে পারেন, আপনার সেল ইনক্রিজ করার জন্য ডিফারেন্ট অফ কি আপনি অ্যাক্টিভিটিস বা স্ট্র্যাটেজি সাজাইতে পারেন বা প্ল্যানিং করতে পারেন। তো এই জন্য ক্লাস এবং লোকেশনটা ট্র্যাক করাটা জরুরি। আর এইখানে যে অপশনটা সেটা হইতেছে ওয়ার্ন মি হোয়েন এ ট্রানজেকশন ইজ নট অ্যাসাইন্ড এ ক্লাস। যখনই আপনি কোনো ট্রানজেকশনে ক্লাস দিবেন না, তখনই সেটা কি হয়ে যাবে, আপনাকে ওয়ার্নিং দিবে। আমরা আপাতপক্ষে চাচ্ছি না। তারপর অ্যাসাইন ক্লাস, এখানে দুইটা জিনিস আছে, একটা বলতেছে ওয়ান টু এন্টার ট্রানজেকশন, একটা ওয়ান টু ইচ রো ইন ট্রানজেকশন। দুইটার ভিতরে তফাৎ কি কেউ বলতে পারবেন? ভাষাগত তফাৎ আছে নাকি কনসেপচুয়ালও আছে? বলেন, ওয়ান টু এন্টার ট্রানজেকশন, ওয়ান টু ইচ রো ইন ট্রানজেকশন। হ্যাঁ, যখন আপনি কোন একটা ইনভয়েস করবেন, ওই টোটাল ইনভয়েসের জন্য আপনি একটা ক্লাস সিলেক্ট করতে পারবেন। কিন্তু আমি তো চাচ্ছি আমার প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা কি আমি ক্লাসটা ট্র্যাক করার জন্য, তাই না? ধরেন আপনি কি করলেন, একটা মানে আর কি কিনলেন, একটা এনার্জি ড্রিঙ্কস কিনলেন। এখন সেই ড্রিঙ্কসটা কোন ক্যাটাগরি আন্ডারে যাবে বা কোন ক্লাসের আন্ডারে যাবে আপনার তো তখনই দেওয়া উচিত না? তো এই জন্য আমরা কি করব, ওয়ান টু ইচ রো ইন ট্রানজেকশন, তাই না? আচ্ছা, দেখি, সেভ করে দিলাম। এখন ধরেন ইনভয়েস করতে যাই, ইনভয়েস করতে গেলে কি অবস্থা দেখা, এই দেখেন তো স্টোর কি একটা দেখাইছে না? আর এই যে ক্লাস আমি কি ইচ ট্রানজেকশনের জন্য দিছি না? তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা আসছে। যদি আমি কি এন্টায়ার দিতাম তাহলে এই যে এরকম এইখানে একটা ছোট করে ঘর আছে, বুঝতে পারছি? তখন আমি আলাদা আলাদা প্রোডাক্ট গুলাকে অ্যাসাইন করে দিতে পারতাম না এটা কোন ক্লাসের অন্তর্ভুক্ত। আমি কি কথা বুঝাইতে পারছি আপনাদের? ওকে, তাহলে আসেন এবার লিস্টটাকে একটু রিলোড দিয়ে নিই। ওকে, এবার স্টোরে চলে যাই। আগে আপনাদের যে ডাটা দিছে সেখানের মধ্যে ইনভয়েস এন্ড বিল উইথ ক্লাস এন্ড লোকেশন, এই যে প্রথমে কি কাস্টমার নেম, তাই না? কাস্টমার নেম মানে কি, এটা ইনভয়েস করতে বলছে। তারপর একটা কি আছে, সাপ্লাইর নেম, তার মানে কি আপনার কি করতে হবে বলেন তো, সাপ্লাইর নেম থাকলে কি হলো, কাস্টমার সময় আপনার কি করতে হয়, কাস্টমার কখন হয় ভাই? যখন সেল করবেন, তাহলে সেক্ষেত্রে কাস্টমারটা আপনার ইনভয়েস করতে হবে। তারপরে কি সাপ্লায়ার কখন হয় বা ভেন্ডর কখন হয়, যখন আপনি কারো কাছে কোনো জিনিস কিনেন, তাহলে এটা আপনাকে কি করতে হবে, এটা বিল করতে হবে। তাহলে একটা করবেন হইতেছে কি ইনভয়েস, আর একটা করবেন হচ্ছে বিল। ওকে, আসেন আপনি একটা করে দেখাই, এই যে লোকেশন, তাই না? লোকেশন আমি দিছি, আগে লোকেশনটাকে অ্যাড করে নিন। লোকেশন বা স্টোর নামে আছে, নিউতে চলে যাব, জাস্ট নামটা দিব। আচ্ছা, এখানে অনেক বিস্তারিত জিনিস আছে, আমি একটু সংক্ষেপে বলে নিই। যদি আপনার এটা কোনো লোকেশনের ভিতরে সাব লোকেশন হিসেবে থাকে,
বা শুধুমাত্র আপনি চাচ্ছেন সেলস রিলেটেড ফর্মে ব্যবহার করতে, বা শুধুমাত্র চাচ্ছেন কাস্টমারদের সাথে কমিউনিকেশন করার জন্য, অথবা কাস্টমারদের সাথে মানে আর কি কন্টাক্ট করার জন্য, অথবা তাদেরকে পেমেন্ট দেওয়ার জন্য, অথবা কাস্টমারদেরকে ইমেল পাঠানোর জন্য, মানে এত কিচ্ছা কাহিনী এখানে তারা বলে দিচ্ছে। হ্যাঁ, তো আমাদের যদি কিছু না বলা থাকে, জাস্ট লোকেশনটা বা স্টোরটাকে অ্যাড করে সেভ করে দিব। এই যে দেখেন নিউ ইয়র্ক, ঠিক আছে, ওই যে পেমেন্ট মেথডের মতো নিউ ইয়র্ক অ্যাড করা শেষ। এবার আমরা ক্লাসগুলো অ্যাড করব। হ্যাঁ, ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইমপ্রুভমেন্ট, এই যে দেখেন এখন ক্লাস চলে আসছে। এখান থেকে নিতে চলে যাব, ক্লাসের নেম দিব, এটা সাব ক্লাস না, তাহলে আমরা এটাকে সেভ করে দিব। মানে ক্লাসের অধীনে যদি কোনো কিছু থাকে, লাইফ সেভিং ইকুইপমেন্ট, নিউতে গিয়ে অ্যাড করে দিলাম ইসিজি বেশি। তাহলে আমার তিনটা কি ক্লাস অ্যাড হয়ে গেল, লোকেশন অ্যাড হয়ে গেল। এবার আমি যাব হচ্ছে ইনভয়েস করতে। ইনভয়েস কার নামে? সারা জনসন, 23 আগস্ট 2024। মনির ভাই, ওভার কত দেব? হ্যাঁ, বুঝতে পারছেন। এই যে স্টোরে গিয়ে কি নিউ ইয়র্ক সিলেক্ট করবো, তাই না? আমার শিটে এখানে কি দেওয়া আছে? নিউ ইয়র্ক দেওয়া আছে না, লোকেশন নিউ ইয়র্ক। ডায়াগনস্টিক লাইফ সিটি। লাইফ সেভিং ইসিজি মেশিন। ওকে, কত করে? 342। ট্যাক্স, ট্যাক্সের কথা কিছু বলা আছে? 15 10 15, 15 অ্যাড করা নাই ভাই, আপনারা অ্যাড করে নিবেন, ঠিক আছে? আপনারা অ্যাড করে নিবেন, আমি অন্যটা ব্যবহার করতেছি। এবার ক্লাসগুলো দিব, এটা কার আন্ডারে যাবে? আমাকে এখানে ইনস্ট্রাকশন দেওয়াই আছে, ডায়াগনস্টিকের আন্ডারে যাবে, তাই না? ডায়াগনস্টিকের আন্ডারে যাবে লাইফ সেভিং ইকুইপমেন্ট আর ইসিজি মেশিন। এই যে প্রত্যেকটা জিনিস দেওয়া কমপ্লিট, সবকিছু ওকে থাকলে 7 ক্লোজ করে দিব। তাহলে এটা কোথায় পাবো? ইনভয়েসে, তাই না? সেল সেন্টারে গিয়ে পাবো অল ট্রানজেকশন অল ডেট। এই যে দেখেন সারা জনসনের এটা চলে আসছে। শুধু ইনভয়েস করতে বলছি, আর কোনো কিছুই করতে বলি না কিন্তু এখানে। এই যে দেখেন, তাহলে আমি স্টোর আকারে দিলাম। তাহলে ক্লাসের ইয়াটা বুঝতে পারছেন, অপশনটা আমি কি বলছি? ওয়ান টু ইচ রো, তাই না? প্রত্যেকটা রোতে সে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি থাকবে। যদি এন্টায়ার দিতাম, এই যে লোকেশনের মতো কি সে একটাই মাত্র কলাম থাকতো এখানে, না? নিচে ক্লাস কেমনে থাকবে ভাই? এখানে থাকলে কি আবার এখানে থাকতো? যে কোনো এক জায়গায় থাকবে অপশন, এই জন্য আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর আসেন বিল অ্যাসাইন বাই কাস্টমার বিলেবল। কি ডিফারেন্ট লোকেশন হলে আপনি আলাদা করে ইয়ে করতে হবে, এখানে একটাই মাত্র লোকেশন সেট করার অপশন, স্টোর একটাই। আচ্ছা, এখন আমরা দেখবো বিল অ্যাসাইন বাই কাস্টমার বিলেবল। এই জিনিসটা আপনাদের হইতেছে এই যে এখানে আছে। আচ্ছা, এইখানে মজার জিনিস হচ্ছে আপনি করবেন হচ্ছে কি বলবো, বিল করবেন, হয়ে যাবে ইনভয়েস। কেমন জিনিসটা? ধরেন আমি একজন ব্যক্তির কাছ থেকে
5টা প্রোডাক্ট কিনছি, আরেকজন ব্যক্তির কাছে সেম প্রোডাক্টটাই বিক্রি করতেছি। কিন্তু আচ্ছা, আরেকটু উদাহরণ দিয়ে বলি, ধরেন মনির ভাইয়ের কাছ থেকে আমি কিনতেছি ধরেন 10টা কেয়ার 95 মার্কস, ওনার কাছে কিনতেছি 200 টাকা করে। এখন প্রদীপ দাদার কাছে বিক্রি করতেছি কেয়ার 95 মার্কস, সেম জিনিসটাই সাথে সাথে নিয়ে তার কাছে গিয়ে বিক্রি করে দিতেছি, কিন্তু কিনলাম কত? 200 করে, ওনার কাছে বিক্রি করবো আমি 400 করে। কিন্তু উনি জানতে পারবে না আমি কত টাকা রেটে কিনছি, আমি কিন্তু আমার লাভ ঠিকই করছি, এক জায়গা থেকে কিনে আরেক জায়গায় বিক্রি করে দেওয়া। ঠিক আছে? তো এটাকে আমি বলতেছি বিল কাস্টমার বাই বিলেবল। ঠিক আছে? করবো আমরা বিল, হয়ে যাবে সেটা কি ইনভয়েস, বাট ইনভয়েস কিন্তু ডিরেক্ট হবে না, আমাকে সেটা দেখে অ্যাপ্রুভাল দিতে হবে, মানে ড্রাফট আকারে সেভ থাকবে। সবার আগে অপশনটা আমাকে অন করে আসতে হবে। সেটিংস থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এ চলে যাব। তাহলে প্রথম কাজটা কি করতে হবে? আমার বিল না? তাহলে সেটা পাবো হইতেছে আমরা এক্সপেন্স সেন্টার, এই যে এখান থেকে পেন্সিল আইকনে যাব, মেক এক্সপেন্স এন্ড আইটেম বিলেবল, এই দেখছেন অপশনটাকে অন করে দেওয়া মাত্রই কিছু লেখা চলে আসছে, এখানে বলছে মার্ক আপ উইথ এ ডিফল্ট রেট। আপনি চাইলে একটা রেট সেট করে দিতে পারেন যে আমি এত পার্সেন্ট লাভ করব, পরে চেঞ্জ করা যাবে, এমন না যে চেঞ্জ করা যাবে না। আপনি এটা অপশন দিলেন, আপনি ধরলেন যে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের উপরে 50% করে লাভ করবেন, পরবর্তীতে আপনি এটা চেঞ্জ করা যাবে, ডিফল্ট রেট এটা, হ্যাঁ। তারপর ট্র্যাক এক্সপেন্স এন্ড আইটেম অ্যাজ ইনকাম, এটা সিঙ্গেল অ্যাকাউন্টে থাকবে। আমি এটাকে সেভ করে দিব, ডান দিকে একটু রিলোড দিয়ে নেবেন, প্রত্যেকটা সেটিং সেভ করার পরে রিলোড দিয়ে নেবেন, কারণ সেটিংসটা সেভ হওয়ার পরে একটু টাইম নেবে। তাহলে আমরা চলে যাব বিল, তাই না? কি মাইকেল টেলর, তাই না? সাপ্লায়ারের নাম কি? মাইকেল টেলর আছে, এই যে মাইকেল টেলর, 7ই সেপ্টেম্বর 2024, সেপ্টেম্বরের 7 তারিখ। আচ্ছা, এই যে আমি লোকেশন কি বাই ডিফল্ট উঠে আসে না, এটাকে সিলেক্ট করে জাস্ট ব্যাক স্পেস দিয়ে দেন। এবার আইটেম ডিটেলসে আসেন, কি কি জিনিস? সার্জিক্যাল টেবিল, ডায়াগনস্টিক, অটোক্লাভ। অটোক্লাভ না? আচ্ছা, অটোক্লাভ তো নাই মনে হয়। অটোক্লাভ স্টেলাইজার, তাহলে আমি এটাকে একটু অ্যাড করে নিই, হ্যাঁ, একটু অ্যাড করে আসি। এখান থেকে আমি অ্যাডে চলে যাব। এটা হচ্ছে আমার কস্ট, মানে ইনভেন্টরি আইটেম। আমার এখানে আপনার কিছু ইনফরমেশন দিছি, কস্টিং হইতেছে 200 করে, তাই না? ওকে, কস্টিং 200। আচ্ছা, পারচেজ প্রাইস আপাতত পক্ষে যে কোনো একটা দিয়ে দিই, ধরলাম 300 করে সেল করব। কোয়ান্টিটি অন হ্যান্ড 10টা আছে, 0101 ওকে। আর কোনো কিছু প্রয়োজন নাই আপাতত পক্ষে, সেভ করে দিলাম। দেখেন অটো ক্লাব স্টেটমেন্ট। এখন তাদের রেট গুলো আমাকে চেঞ্জ করতে হবে, 400, 500 আর 200। 400, 500 আর 200। ট্যাক্স রেটের কথা কিছু বলছি, 8% করে। আচ্ছা, এবার আসেন কাস্টমার, তাই না? সার্জিক্যাল টেবিল কার কাছে গিয়ে বিক্রি করবো? সারা জনসনের কাছে না? সারা জনসন, ওই সারা জনসন হয়েছে। তারপর একটা ডায়াগনস্টিক, ডেভিড উইলসন,
লুরা ইভান্স। ওকে, তাহলে আমার সবকিছু ওকে আছে। 7 ক্লোজ করবো। ক্লাস তো নাই আমার, কি এখানে আমি সেটা কি ক্লাস দিই নাকি? কই? এই যে দেখেন, সেটা তো আমি ইনস্ট্রাকশন দিই নাই। আচ্ছা, কি নামে ছিল? মাইকেল টেলর না? এই যে 7 সেপ্টেম্বর, এটাই তো। আমি এটাকে একটু ওপেন করব। এই যেটা ডুপ্লিকেট যাব। সারা জনসন। এইখানে আমরা কি করলাম? একটা বিল করছি, তাই না? বিলটা করছি, তার যে প্রফিটটা আছে সেই প্রফিটটাকে নিয়ে আমার কি করতে হবে? একটা ইনভয়েস করতে হবে, তাই না? তবে এইখানে যে প্রফিটটা, সেই প্রফিট গুলো আর কে দেখতে পাবে না? আমার যে কাস্টমার আছে তারা কিন্তু ইন্ডিভিজুয়াল দেখতে পাবে না। কোনটা? এটাই এটাই আমরা দেখতেছি যে মানে এটা নর্মালি চলে আসার কথা। অল সেলস, অল সেলসে অল ডেট দেওয়ার পরে চলে আসার কথা ছিল, কিন্তু ওদের মনে হয় কারিগরি ত্রুটি, আর কি বলবো, এখানে এখন শো করতেছে না। মানে এক পাশ অলরেডি কাজ হয়ে গেছে, যে আপনার বিল যেটা আছে সেটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। কেন 65%, 60% যখন আমরা সেল করতে যাব, মার্জিন কি কিনার সময় দেয় নাকি বেচার সময় দেয় ভাই? তাহলে এটা এক্সপেন্স সেন্টারে কেন আসবে? এখানে কেন আসবে সেটা? এখানে তো আসার প্রশ্ন আসে না। এইখানে তো আসার প্রশ্ন আসে না, তাই না? এখানে তো আমরা আমাদের প্রোডাক্ট এবং সার্ভিস কোয়ান্টিটি রেট এবং ট্যাক্স রেট এবং কোন কোন কাস্টমার আছে তাদেরকে আমরা অ্যাসাইন করে দিছি, তাই তো? এখন কাস্টমারদেরকে আমরা অ্যাসাইন করে দিছি, সে কাস্টমার ওইখানে চলে যাবে। চেঞ্জ করা যাবে, কিন্তু মেবি কোনো কারণে ইস্যু করছে। আচ্ছা, এটা হয়তো বা ওদের কোনো প্রবলেম হইতেছে, বুঝছেন?
এটার রিজনটা এখন আমি বুঝতেছি না, কিন্তু তারা ঠিক করলে হয়তো বা আমরা দেখতে পাবো যে এক্স্যাক্টলি কি হয়েছে। ঠিক আছে, তাহলে এটার রিজনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, ডিফল্ট রেটটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, ডিফল্ট রেটটা চেঞ্জ করে দেওয়া পসিবল, আর কোনো কিছু করতে হবে না। করার পরে আমরা এই যে বিল অ্যাসাইন বাই কাস্টম বিলে বলে সাপ্লায়ার কে দিয়ে আমরা কি করব, একটা বিল করব, তাই তো? এ পর্যন্ত আমাদের ঠিক ছিল, সাপ্লায়ারকে দিয়ে আমরা বিল করলাম। এই যে দেখেন, এই যে একটা কলাম আসছে না, বিলেবল মার্কআপ। একটু ভালো করে খেয়াল করে দেখেন, দেখাচ্ছি আপনাদের। এই যেখানে খেয়াল করেন, বিলেবল এবং মার্কআপের একটা কলাম আসছে না? হ্যাঁ, এই মার্কটাই পরবর্তীতে গিয়ে হিট করতো। ঠিক আছে, এই কলাম দুইটাই কিন্তু শো করে নাই আমাদের, দেখছিলেন কি? শো করে না, রাইট। এই জন্য ওদেরই একটু হয়তোবা কারিগরি ত্রুটি চলতেছে, এই জন্য প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ, আর আমরা যে ওয়াইফাই ব্যবহার করি ভাই, আমি আগেই বলছি যে আমাদের ওয়াইফাই এর জন্য কিন্তু আরো অনেক বেশি প্রবলেম করে। তারপর আমরা যে ব্রাউজার গুলো ইউজ করি, এটাতেও এই যে দেখেন, প্রসেসটা দেখে যান। রেটটা দিচ্ছি, প্রত্যেকটা তার অ্যামাউন্ট এবং ট্যাক্সের কলাম। এই যে বিলেবলে ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপরে কি মার্কআপটা আপনি সেট করে দিবেন কত পার্সেন্ট। এই যে মার্কআপ, মার্কআপটা আপনি আপনার মতো করে, এই যে এখানে যে মার্কআপ গুলো আছে, 50%, তারপরটা কত পার্সেন্ট, 70, এরপরটা হইতেছে কত, 65। দেখছেন প্রত্যেকটা কি পার্সেন্টেজ হয়েছে না? এই এখানে একটু ভালো করে খেয়াল করেন, চারটা সার্জিক্যাল ইকুইপমেন্ট, চারটা 400 টাকা করে, কত, 1600 টাকা দিয়ে কিনতেছেন। 50% লাভে আপনি বিক্রি করবেন কত, 2400 টাকা দিয়ে। তারপরে ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট আপনি তিনটা কিনবেন 500 করে, 1500, বিক্রি করবেন 70% লাভে 2550। ঠিক একইভাবে দুইটা পর কিনবেন 200 করে, 400 টাকা করে, 65% লাভে কত, 660। এখন প্রত্যেকটা কাস্টমারকে আপনি ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে দিবেন, দিয়ে আপনি 7 ক্লোজ করবেন। তাহলে আমার বিল হয়ে গেছে। এখন বিলের পাশাপাশি আমার কি হবে, ইনভয়েস ক্রিয়েট হবে, তাই না? প্রত্যেকের নামে আলাদা, সারা জনসন, ডেভিড উইলসন, লুরা ইভান্সের নামে আলাদা আলাদা কি হবে, তিনটা ইনভয়েস ক্রিয়েট হবে। দেখেন, এই যে সেলস প্যানেলে আসলাম, অল সেলস সেন্টারে গেলাম, এখান থেকে এই যে দেখেন কি নাম আছে, বিলেবল এক্সপেন্স চার্জ আছে না? বিলেবল এক্সপেন্স চার্জ আছে না? তিনজন ব্যক্তি, লুরা ইভান্স, ডেভিড উইলসন, সারা জনসন, তিনজনের আছে না? হ্যাঁ, দেখেন প্রত্যেকের কত পার্সেন্ট লাভ, এটা কিন্তু এখানেও শো করতেছে। দেখেন এটা কি আকারে আছে, এখানে দেখেন ডাইরেক্ট কি ক্রিয়েট ইনভয়েস না? তার মানে কি এটা ড্রাফট আকারে সৃষ্টি হয়েছে, আপনি যখন ইনভয়েসে কনভার্ট করবেন তখনই সেটা কি অ্যাকাউন্টিং এ হিট করবে। দেখেন 65% মার্কআপ, এই যে এখানে খেয়াল করেন 65% মার্ক, দেখছেন মিলছে? তারপর এটা ওপেন করেন, এই যে ডেভিড উইলসনের নামে, এই যে আমি মার্কিং করে দেখাই দিচ্ছি। সবগুলাই কি ড্রাফট আকারে হয়েছে, এই জন্য আমাকে তার অপশন দিছে হচ্ছে ইনভয়েস ক্রিয়েট করার জন্য। তাহলে আপনি যে কোনো একটা ওপেন করেন, দেখেন আমরা সারা জনসনে 50% ওপেন করতেছি। ওপেন করার পরে এই যে এখানে খেয়াল করেন, এখানে একটা কি সার্জিক্যাল ইকুইপমেন্ট চারটা, 400 করে, 1600 প্রাইস, আর ওই যে 50% লাভ করছি 800 টাকা। এই যে দেখছেন এর নিচে লেখাই আছে ইওর কাস্টমার অন সি দিস, মানে আপনার যে কাস্টমার সে এই 800 টাকা দেখতে পাবে না, সে দেখতে পাবে এই 1600 টাকা। ঠিক আছে, আমি এটার কথাই বলছি। দেখেন
এই যে আমি একটু বড় করে দেখাই দিছি। প্রত্যেকটা ট্রানজেকশন জার্নালে গিয়ে যান। দেখেন এই যে তার জার্নাল অ্যাকাউন্ট রিসিভেবল, সেলস অফ প্রোডাক্ট ইনকাম, ওই যে ইনভেন্টরিতে হিট করছে ইনভেন্টরির টাকাটা, তারপর কস্ট অফ সেলস, এরপর যে মার্কআপে যে 800 টাকা, তারপরে পারচেস ট্যাক্স, ওই যে যে ট্যাক্সটা আমরা ধরছিল, ঠিক আছে, সে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার সামনে এখানে ভিজিবল হয়েছে। তাহলে কি বুঝতে পারছেন এক্স্যাক্টলি জিনিসটা কি হয়? যেহেতু সফটওয়্যারটাতে একটু প্রবলেম করতেছে, আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দেখাই দিলাম যে আপনার বিল্ড হবে, বিলের পাশাপাশি আপনি যখন মার্কআপটা সেট করে দিবেন তখন সেটার এগেইনস্টে কি হয়ে যাবে, ইনভয়েস ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। ওই ইনভয়েসটা ক্রিয়েট হলে তখন সেটা ড্রাফট আকারে থাকবে, আমরা সেটাকে ইনভয়েসে কনভার্ট করলে সেটা অ্যাকাউন্টিং এ গিয়ে হিট করবে। তো আপনারা একটা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে, আপনারা এই যে বিল অ্যাসাইন বাই কাস্টমার বিলেবল এটা একটু করার চেষ্টা করবেন প্রসেস দেখে। আমি ওই ভিডিওটা দিয়ে দিব, ঠিক আছে। ওই ভিডিওটার কতটুকু অংশ, এই ধরেন 30 মিনিট থেকে শুরু হয়েছে, হ্যাঁ, এখান থেকে আপনার বাকি অংশটুকু দেখে নিন, 30 থেকে 38 মিনিট। ওকে। আচ্ছা, তারপরে আসেন ব্যাংক লোন এবং জার্নাল এন্ট্রির হিসাব। জার্নাল এন্ট্রি তো মোটামুটি আমরা সবাই পারি, তাই না? পারি কিনা বলেন, নাকি পারি না? জার্নাল এন্ট্রি যাবে, তো সহজ, পারার কথা তো। আমরা যে টপিকটা নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে যে ব্যাংক লোন অ্যামোর্টাইজেশন নিয়ে আলোচনা করব, এবং এটা বা জার্নাল এন্ট্রি সম্পর্কে একটু কনসেপ্ট নেওয়ার চেষ্টা করবো। অ্যামোর্টাইজেশন মানে কি, বা অ্যামোর্টাইজেশন টেবিল আমরা সবাই জানি, যেটা আমরা অনেক আগেও করে আসি, যে টেবিলে আমরা যে লোনটা দিচ্ছি, লোনের টাকার মধ্যে লোনের টাকা আমরা কি পরিশোধ করি ইনস্টলমেন্ট আকারে, তাই না? এখন এই ইনস্টলমেন্টের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা কি ইন্টারেস্ট থাকে, একটা প্রিন্সিপাল অ্যামাউন্ট থাকে, তাই তো। এখন এই ইনস্টলমেন্টের টাকা এবং ইন্টারেস্টের টাকার জন্য আমাকে জার্নাল এন্ট্রি দিতে হয়, তাই না? এখন ইন্টারেস্টের জন্য জার্নাল এন্ট্রি আমরা কি দিই বলেন তো? ইন্টারেস্ট যখন অ্যাক্রুড হয়, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। আর যখন ইনস্টলমেন্টের টাকা পরিশোধ করি, লোন ডেবিট করে দেন, তাই না? আর কেউ, আমরা কিভাবে ব্যাংক লোন অ্যামোর্টাইজেশনের জার্নাল দিয়ে থাকি, কেউ আমাকে বলেন, ব্যাংক লোন অ্যামোর্টাইজেশনের জার্নালটা বলেন। আচ্ছা, তা পেয়েবল পরে ইয়ে করতে হবে না? তাহলে এখানে জার্নাল হচ্ছে কয়টা এক্স্যাক্টলি? তিনটা হচ্ছে না? একটা হচ্ছে ইন্টারেস্টের সময়, আর ইনস্টলমেন্টের সময় তো আপনারা দিতেছেন। এখন আমি এই জিনিসটাকে, এই যে পেয়েবলে যে ঝামেলাটা, সেটাকে দূর করার জন্য আমি একটা টেকনিক অবলম্বন করছি। আচ্ছা, সেটা আমি দেখাচ্ছি, টেকনিকটা কি সেটা একটু পরে বুঝতে পারবেন। তাহলে এই যে অ্যামortization শিডিউলটা, এটা কোথায় পাবেন? ব্যাংকের স্টেটমেন্ট থেকে, ব্যাংক থেকেই পাবেন। আপনার ক্লায়েন্টকে বলবেন যে আমাকে অ্যামortization শিডিউলটা দিয়ে দেন ব্যাংক থেকে, ব্যাংকের কাছে এটা আছে স্পষ্ট সহকারে। আপনার পেমেন্ট ডেট কবে, প্রিন্সিপাল অ্যামাউন্ট কবে দেখেন, এই যে ইন্টারেস্ট কত, তারপরে টোটাল ইনস্টলমেন্ট কত দিচ্ছেন এবং এন্ডিং ব্যালেন্স কত, সবই কিন্তু এখানে শো করতেছে। আমার লোন অ্যামাউন্টটা কত, 7 লাখ।
তাহলে লোন অ্যামাউন্টের নামে আগে কি করতে হবে, আমার একটা চার্ট অফ অ্যাকাউন্ট করতে হবে না? হ্যাঁ, ব্যাংক লোনের নামে আগে আমি একটা কি করব, চার্ট অফ অ্যাকাউন্ট করব। কয়টা মেয়াদের পরিশোধ করতে হবে? 60টা। আপনাদের কিন্তু 60টাতে গিয়ে শেষ হবে। ঠিক আছে। আচ্ছা, মর্টগেজ ইন্টারেস্ট রেট আমি এখানে হিসাব করে করে দিয়েছি 6%। হ্যাঁ, তাহলে আসেন সবার আগে আমরা ব্যাংক লোন নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করি। প্রসেসটা দেখেন। তাহলে নিউতে চলে যাব, নাম দিব হচ্ছে ব্যাংক লোন 2005। এখন এটার অ্যাকাউন্ট টাইপটা কি হবে কেউ আমাকে বলেন? লায়াবিলিটিস এর মধ্যে কটা, তিনটা না কটা, চারটা আছে। অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট কার্ড, কারেন্ট লায়াবিলিটি, নন কারেন্ট লায়াবিলিটি। নন কারেন্ট লায়াবিলিটিতে গেলাম, ডিটেল টাইপে কি হবে? লং টার্ম ডেট, তাই না? আনপেড ব্যালেন্স কত? 7 লাখ। আচ্ছা, এবার ডেটটাকে আমি একটু ঠিক করে দিই। ডেট কবে? এটা তো পেমেন্ট ডেট ধরলাম, মানে আর কি 1 মাস তো ছাড় দিছে না? আচ্ছা, 2005, তাই তো? কই গেল? এই যে ব্যাংক লোন, ঠিক আছে, তার ওপেনিং ব্যালেন্সটা আসছে। এইবার আসেন আমি জার্নালটা কিভাবে দেব। এই যে ইন্টারেস্টের যে জার্নালটা আছে, সেটার আমি জার্নালটা দিব হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ব্যাংক লোন ক্রেডিট। আমি এখনো শেষ করি নাই, পরে কোশ্চেন করেন। আগে ইন্টারেস্ট এক্সপেন্স নামে আমার কোনো চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিনা আমি একটু চেক করে আসবো। আছে, তাহলে আমি এবার জার্নালে চলে যাব। ক্লাস নেওয়া অ্যাকাউন্ট থেকে জার্নাল এন্ট্রিতে যাব। আচ্ছা, প্রথম জার্নালটা হবে কবে? জুলাইয়ের 31 তারিখ, তাই না? জুলাই 31, 2020। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ব্যাংক লোন ক্রেডিট। ব্যাংক লোন ক্রেডিট কত টাকা দিয়ে করব? আমার ইন্টারেস্টের টাকা দিয়ে 3,500 দিয়ে করব। 3,500, 3,500। আমার কোনো ডেসক্রিপশন বা এরকম কোনো কিছু লেখার ইচ্ছা নাই। আমি আপাতত পক্ষে এটাকে সেভেন ক্লোজ করব। তাহলে আমার ব্যাংক লোনটা কি বেড়ে যাবে না? আমি একটু ব্যাংক লোনের চার্ট অফ অ্যাকাউন্টটা দেখি। এই যে, তাই না? আচ্ছা, এবার আবার আসেন, আমি যখন পেমেন্ট করতে যাব, এই যে ইনস্টলমেন্টের টাকাটা দিয়ে আমি পেমেন্ট করব। অগাস্টের 1 তারিখ না? অগাস্টের 1। এবার করব ব্যাংক লোন, করব ডেবিট। ভাই ক্যাশ ক্রেডিট না ভাই, যে কোনো পেমেন্ট মেথড আপনি ক্রেডিট করতে হবে। এত টাকা তো আর আপনি ক্যাশ টাকা দিবেন না, ব্যাংকে টাকা দিয়ে দিবেন। তাহলে আমি ধরলাম ওয়েলস ফার্গো ব্যাংক থেকে আমি টাকাটা পরিশোধ করতেছি। ঠিক আছে, সেভেন ক্লোজ করে দিই। আমার আলটিমেট ব্যালেন্সটা কত আছে? 689,967.04, তাই না? এটাই তো আমার হওয়ার কথা ছিল পেমেন্ট করার পরে। এটা কি হয়েছে আমার পেমেন্টটা? দেখেন তো, হয়েছে, মিলছে? হ্যাঁ, তাহলে আমার পেয়েবলে কি কোনো ঝামেলা থাকলে এখানে? আমি কি করলাম, ইন্টারেস্টটাকে জার্নাল দিলাম কিভাবে? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ব্যাংক লোন ক্রেডিট। ব্যাংক লোনটাকে আমি বাড়াই দিলাম।
এট দ্য মেন টাইম যখন আমি ইনস্টলমেন্ট পে করতে যাচ্ছি, ব্যাংক লোনটাকে ডেবিট করে দিছি। আর যেই মেথডে আমি পে করতেছি, অবশ্যই যে কোনো ব্যাংক আমাকে দিতে হবে, সে ব্যাংকের নামে ক্রেডিট করে দেবো। বুঝাতে পারছি? আপনাদের জার্নাল এইখানে গিয়ে শেষ হবে, একদম জিরোতে গিয়ে শেষ হবে। ঠিক আছে? তাহলে কটা হলো? 120টা জার্নাল। 120টা জার্নাল আপনারা করে ফেলবেন। হ্যাঁ, আপনাদের কপাল ভালো যে আপনারা আপনাদের একদম শেষ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। চেঞ্জ করে দিব, সমস্যা নেই, ফর্মুলা আছে তো আমাদের কাছে, এগুলো চেঞ্জ করে দেবো। তাহলে আপনারা ইন্টারেস্টে 60টা দিবেন, আর কি লোন পেমেন্ট। ভাই আবার কেউ এই কাজ করেন না যে একসাথে গিয়ে সব জার্নাল মেরে দিচ্ছে। আমাকে একটা স্টুডেন্ট প্রশ্ন করছিল, স্যার সব ইন্টারেস্ট একসাথে দিয়ে দিই, সব পেমেন্ট একসাথে দিয়ে দিই। আমি বললাম যে খুবই ভালো, আপনাকে দিয়ে ভবিষ্যৎ সামনের দিকে অগ্রসর হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আরেকটু সহজ চাই। হ্যাঁ, আবার আরেক স্টুডেন্ট বলতে, স্যার আমি ইন্টারেস্টের জন্য জার্নাল দিব না, একবারে মানে আর কি পেমেন্টের জন্য শুধু জার্নাল দিব। ও দেন, যেভাবে খুশি, আপনার যেভাবে খুশি হয় আপনি ইয়ে করতে পারেন। তাহলে বুঝতে পারছেন, এই শিডিউলটা দিয়ে প্রথমে চার্ট অফ অ্যাকাউন্ট করবেন, তারপরে ইন্টারেস্টের জন্য জার্নালটা দিবেন হইতেছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর কি ব্যাংক লোন ক্রেডিট। আর ইনস্টলমেন্টের জন্য জার্নাল দিবেন ব্যাংক লোন ডেবিট, যে কোনো পেমেন্ট মেথড, যে কোনো ব্যাংক অবশ্যই ক্রেডিট। আর প্রশ্ন হচ্ছে ব্যাংকে যদি টাকা না থাকে, অনেকের ব্যাংকে কিন্তু টাকা থাকবে না, তখন ডিপোজিট করে নিয়ে নেবেন। ঠিক আছে? এই যে প্লাস দেখি, ব্যাংক ডিপোজিট আছে না, ব্যাংক ডিপোজিট করে নেবেন অথবা জার্নাল দিয়ে দিবেন। ইচ্ছা, আপনি নিজে টাকা আনতে পারেন না, আপনার ব্যাংকে টাকা নাই, ধরেন আপনি এবি ব্যাংকের আপনার এই এবি ব্যাংকের থেকে আপনি লোন নিছেন, এখন আপনার ধরেন আল আরাফা ব্যাংকে টাকা আছে, আপনি ফান্ড ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন, অথবা টাকা তুলে নিয়ে এসে তারপরে জমা দেন। এখন অনেকে প্র্যাকটিস করায় আমি দেখি যে মানে আর কি লোন সুদ মানে আর কি ব্যাংকে অ্যাকাউন্টে টাকা মাইনাস হয়ে গেছে, পেমেন্ট করতে হতে টাকা মাইনাসে চলে গেছে। এটা করা যাবে না ভাই, এটা তার অ্যাকাউন্টিং প্র্যাকটিস না। হ্যাঁ, কেন করবেন? আপনার ক্লায়েন্ট আপনার কেন ব্যাংক লোন নিতে পারে না? এটা কি ব্যাংকের কাজ হইতেছে ভাই? এটা তো ব্যাংকের কাজ না। এটা কি ব্যাংকের কাজ? এটা তো ব্যাংকের কাজ না, ব্যাংক তো হিসাব করে এই যে এখানে রাখছে না, ব্যাংক তো ব্যাংকের কাজ করছে না। আপনি আপনার হিসাবের বইতে রাখবেন না, আপনি সুদ কত টাকা দিচ্ছেন, আপনি কিস্তির টাকা কত দিচ্ছেন। যাক, এরপরে আসেন যে ফিক্সড অ্যাসেটের ক্যালকুলেশন নিয়ে একটু আলোচনা করব, কেমন? ফিক্সড অ্যাসেট। ওকে, এই যে আপনাদের ফাইল, 60টা ফিক্সড অ্যাসেট আছে। ওকে, দেখো, অ্যাসেট তো বুঝেন নাকি, নাকি তাও বুঝেন না? যেটা আপনার ফিউচারে বেনিফিট দিবে, তাই তো? এখন অ্যাসেটের মধ্যে যেটা ক্যাটাগরি, যেটা কি ট্যানজিবল, যেটা কি ট্যানজিবল অ্যাসেটটাই তো আমার কি ফিক্সড অ্যাসেট না, যেটাকে আমি ধরতে পারতেছি, ছুঁইতে পারতেছি, সেটা। তো যখন আমি কোনো সম্পত্তির অপচয় করব, অপচয় জিনিসটা কি, আমার আহ ওই সম্পত্তির মূল্যকে তার আয়ুষ্কালের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া। আরো সহজ ভাবে হইতেছে, আপনি যখন কোনো সম্পত্তিটা ব্যবহার করতেছেন, তার বিপরীতে যে ক্ষয়টা হইতেছে, সে ক্ষয়টাকে বলা হইতেছে কি অপচয়, তাই না? আপনার অস্পর্শনীয় সম্পত্তি যেমন হইতেছে আপনার সুনাম আছে, প্যাটেন্ট আছে, ট্রেডমার্ক, এগুলোরও কিন্তু কি অপচয় হয়, কিন্তু সেটার নাম কি হয়? অ্যামোর্টাইজেশন। সেটার নাম কি হয়? অ্যামোর্টাইজেশন। হ্যাঁ। আর যখন কোনো প্রাকৃতিক সম্পদের অপচয় ঘটে, প্রাকৃতিক সম্পদের অপচয় কেমন? একটা কয়লার খনি পাওয়া গেছে, সেখান থেকে মানে আর কি কয়লা উত্তোলন করতে করতে কি নিঃশেষ হয়ে যাইতেছে না, এই যে যে অপচয়টা, সেটাকে বলে ডেপ্লিশন। জিনিস একই, শুধু কি জাস্ট কনসেপ্টের একটু ডিফারেন্স। আচ্ছা, আমরা সবাই জানি যে মানে আর কি ডেপ্রিসিয়েশন বা অপচয় জাবেদা, কে জানেন না ভাই? অপচয় জাবেদা এমন কেউ আছেন?
ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট ভাইয়া। আপনারা যেটা বলতেছেন সেটা শুধুমাত্র অস্পর্শনীয় আর হইতেছে প্রাকৃতিক ন্যাচারাল অ্যাসেটের ক্ষেত্রে। এছাড়া ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে অবচয় জানা হইতেছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ঠিক আছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা কোন টাইপের অ্যাকাউন্ট কেউ বলতে পারবেন? আমি একটু চেক করে আসি। হ্যাঁ, বলেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা কোন টাইপের অ্যাকাউন্ট? আচ্ছা, আপনাদেরকে দেখি আর একটা কুইজ ধরার চেষ্টা করি। হ্যাঁ, একটা হিসাব বিজ্ঞানের সমীকরণ জানেন না? এবার ভাই এখানে আপনারা বসাবেন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। এক্সপেন্স 500, এটাকে এই ইকুয়েশনে বসাবেন। চিন্তা করেন আগে, ডোন্ট বি হারি, চিন্তা করে তারপর অ্যান্সার করুন। এটা লাইব্রেরি ক্লাস হবে আর ওই চিন্তা করতে বলছি, আমি সবাইকে জিজ্ঞাসা করবো ভাইয়া। শুধু বললে হবে না, ব্যাখ্যা করে দিতে হবে, যাকে বলবো সে ব্যাখ্যা করে দিতে হবে। আচ্ছা, ওকে রাইট। তারপরে আচ্ছা, ওনারটাই একমত পাশে। হ্যাঁ, একই চিন্তা করছেন, এর পাশের জন। হ্যাঁ, চিন্তা করে বলেন ভাই, চিন্তার ডিফারেন্সই নাই। আচ্ছা, রাইট হইতে পারে। বাদন ভাই বলেন। আশরাফুজ্জামান বাদন ভাই বলেন। লাইব্রেরি ক্লাস হবে, আচ্ছা, লাইবিলিটি প্লাস হবে, ওরা সিকিউরিটি ওনার সিকিউরিটি মাইনাস হবে, অ্যাসেট প্লাস লাইব্রেরি মাইনাস অ্যাসেট প্লাস লাইবিলিটি মাইনাস। ওকে, অ্যাসেট মাইনাস আচ্ছা, অ্যাসেট মাইনাস ওনার সিকিউরিটি মাইনাস। ভাই আপনি আপনি কোনটাতে না, পুরো নিউট্রাল। ওকে, দেখি এবার আমি পারি কিনা। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, তাই না? আর কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, তাই তো? ওকে, আমাকে এটা বসাইতে হবে এখানে, রাইট? এখন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এটা কি? আমার খরচ না, ওনার সিকিউরিটিতে। তাহলে আমি আপাতত পক্ষে জিরো বসাই। দেখেন কি হবে, মাইনাস 500, তাই না? ওনার সিকিউরিটি যেহেতু। আচ্ছা, এই অ্যাকোমোডেড ডেপ্রিসিয়েশনটা নিয়ে অনেকের সমস্যা। এটা কি আমার কন্ট্রা অ্যাসেট না? এটা অনেকেই ভুলে যায়, এটা হইতেছে আমার কন্ট্রা অ্যাসেট। এটা কি কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট, নট লায়াবিলিটি। ঠিক আছে, তাহলে অ্যাসেট পাশে আপনি মাইনাস করে তো দেখাইতে পারবেন না। আপনাকে ওই কলামটা অ্যাকোমোডেড ডেপ্রিসিয়েশনের জন্য কলামটা তো আপনাকে ওইখানে দিতে পারবেন না, দিতে হবে লায়াবিলিটিতে গিয়ে। ঠিক আছে, তখন লায়াবিলিটিতে গিয়ে প্লাস করে দিতে হবে। তাহলে প্লাস মাইনাস আলটিমেট জিরো, এ পাশে জিরো। বুঝাইতে পারছি? কনসেপ্টটা কি বুঝতে পারছেন? এটা নট লায়াবিলিটি। ভাই লায়াবিলিটি পাশে বসছে মানে লায়াবিলিটি না।
আপনি অ্যাসেট পাশে যখন অ্যাকাউন্টিং ইকুয়েশনের জন্য কলাম করবেন, তখন অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন দিয়ে তো কোনো কলাম করতে পারবেন না। এটা কোনো অ্যাসেটের মধ্যেও আপনি ক্লাসিফিকেশন দিতে পারবেন না। তো ওনার সিকিউরিটির মধ্যে সেটা যাচ্ছে না। তাহলে আপনাকে তো বাধ্য হয়ে সেটা লাইব্রেরিটির পাশে গিয়ে দেখাইতে হবে। ঠিক আছে? এটা ভাই অ্যাকাউন্টিং ফার্স্ট ইয়ারের কোশ্চেন, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের। ওকে, তাহলে আমরা সর্বপ্রথম আমাদের অ্যাসেট গুলোর জন্য কি করব? চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করব। ঠিক আছে? চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করব। তারপরে অ্যাসেটের জন্য করলাম, তারপর ডেপ্রিসিয়েশনের জন্য করতে হবে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের জন্য করতে হবে। তারপরে গিয়ে কি করব? আমি যেহেতু ডিসপোজাল শিখাচ্ছি, তাহলে ডিসপোজালের জন্য একটা জার্নাল দিতে হবে। এখন আসেন ডিসপোজাল জিনিসটা কি। যখন আপনি ওই অ্যাসেটটা ব্যবহার করার পর একদম শেষ পর্যায়ে গিয়ে যদি আপনি সেল করে দেন, সেখান থেকে যে আপনি প্রাইসটা পাচ্ছেন, সেটাকে ডিসপোজাল ভ্যালু হিসেবে আমরা চিহ্নিত করি। তাই তো? তাহলে সবার আগে আমরা কি করব? অ্যাসেট গুলাকে অ্যাড করে নিব। তাহলে অ্যাসেটের জন্য চার্ট অফ অ্যাকাউন্ট করবো। আমি একটা করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন। সর্বপ্রথম আমি অ্যাসেটের জন্য একটা চার্ট অফ অ্যাকাউন্ট করব। নিউতে যাব, 1003, অ্যাকাউন্ট টাইপ ফিক্সড অ্যাসেট, তাই তো? এয়ার কন্ডিশনার, ফার্নিচার অ্যান্ড ফিকচারের মধ্যে যাবে। তার অরিজিনাল কস্ট কত দেওয়া আছে? ৮,০০০। এইবার আসেন, এইখানে একটা শুভঙ্করের ফাঁকির কথা বলি। আমি যদি এখানে ৮,০০০ টাকা দিয়ে দিই, আমার এখানে শীটের মধ্যে কি ভেন্ডরের নাম আছে না? ভেন্ডর থাকা মানেই কি আমার অ্যাকাউন্টস পেবল। আমি বাকিতে কিনছি অন ক্রেডিটে। তাহলে কি আমার, আমি যদি এখানে টাকাটা দিয়ে দিই, তাহলে কি আমার আলটিমেট অ্যাকাউন্টস পেবলটা কি আসবে? হিট করবে প্রপারলি? করবে না। তাহলে আমার এখানে আপাতত পক্ষে জিরো দিয়ে দিব। আমি কথা বুঝাতে পারছি? আমি তাহলে ওই অ্যামাউন্টটা কোথায় গিয়ে দিব বলেন তো? জার্নাল দিয়ে দিব, জার্নাল। ওই অ্যামাউন্টটা কোথায় দিয়ে গিয়ে দিব? জার্নালে গিয়ে দিব। 1122 0101 জার্নাল দেব। তাহলে প্লাস মেতে চলে গেলাম, জার্নাল এন্ট্রিতে চলে যাব। এক এক বাইশ, তাই না? আচ্ছা, জার্নালটা কি হবে? এয়ার কন্ডিশনার ডেবিট, এয়ার কন্ডিশনার ডেবিট। আর কি হবে? অ্যাকাউন্টস পেবল। আচ্ছা, ওকে, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। তাহলে কত? ৮,০০০ টাকা। এবার আসেন, ওই ব্যক্তির নাম লিখতে হবে না? হ্যাঁ, কই লিখবো? এই যে এখানে নেমের কলামে গিয়ে লিখবো হিথ ডেভিস। এই যে এখানে গিয়ে, যেহেতু নাই, তাকে আমরা অ্যাড করে নিব। অবশ্যই কি, সে কি আপনার কাস্টমার, তাই না? শিওর? হ্যাঁ, এই যে সাপ্লায়ার, এখান থেকে চেঞ্জ করে দিবেন। তারা কিন্তু বাই ডিফল্ট কাস্টমার রেখে দিছিল। বি কেয়ারফুল। সাপ্লায়ার, এখান থেকে তার ব্যালেন্স কিছু নেই। এই যে কিট ডেভিস চলে আসে। এখন আমরা 7 ক্লোজ করব। তাহলে প্রপারলি আমার অ্যাসেটের চার্ট অফ অ্যাকাউন্টে গিয়েও বাড়লো, আমার কি অ্যাকাউন্টস পেয়েবলটা গিয়েও কি বেড়ে গেল। ঠিক আছে? ওইখানে যদি আমি শুধুমাত্র ওপেনিং ব্যালেন্সটা দিতাম, তাহলে আমার অ্যাসেট অ্যাকাউন্টে হিট করতো, কিন্তু আমার অ্যাকাউন্টস পেয়েবলের যে এক্স্যাক্টলি মানটা থাকার কথা ডাবল এন্ট্রি সিস্টেম অনুযায়ী, সেটা আমার হিট করবে। ঠিক আছে? এই যে অ্যাসেটের চার্ট অফ অ্যাকাউন্ট, তাই না? আচ্ছা,
তারপরে আসেন আমরা একটু চেক করে দেখবো ডেপ্রিসিয়েশন নামে কোনো অ্যাকাউন্ট আছে কিনা। ডেপ্রিসিয়েশন, এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অলরেডি কি আছে, তাই না? এবার আমরা প্রত্যেকটা অ্যাসেটের জন্য অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রিয়েট করব, তাহলে কি হবে, আমাদের রিপোর্টিং এর সময় অ্যাসেট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আলাদা আলাদা করে বাদ যাবে। ঠিক আছে, আপনি চাইলে একটাও করতে পারেন, আলাদা করাটা আমি সাজেশন দিব। আলাদা করলে আপনার রিপোর্টিংটা সুন্দর হবে, আর কিছুই না। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি এয়ার কন্ডিশনার না? Yeah. অ্যাকাউন্ট টাইপটা এখন কি দিব, ফিক্সড অ্যাসেট, তাই না? এই যে দেখেন ফিক্সড অ্যাসেটের মধ্যে কি আছে না অ্যাকুমুলেটেড। এবার বুঝতে পারছেন কেন তারা এখানে দিছে? আচ্ছা, তার কোনো ওপেনিং ব্যালেন্স কি আমি এখানে দিয়ে রাখছিলাম? অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশনের কোনো ব্যালেন্স নাই, তাহলে এখানে জিরোই থাকবে। আচ্ছা, এইখানে দেখেন আপনাকে যখন বলতেছে যে ফিক্সড অ্যাকাউন্টস, ইন্ডিকেশনটা খেয়াল করেন, অ্যাকুমুলেটেড অ্যামortization ডেপ্লিশন ডেপ্রিসিয়েশন ক্যান নট বি প্যারেন্ট অ্যাকাউন্ট। মানে এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন গুলা আপনার কি প্যারেন্ট অ্যাকাউন্ট হইতে পারবে না। তাহলে তারা কি হবে, প্যারেন্ট অ্যাকাউন্ট না হলে সাব অ্যাকাউন্ট। কার সাব অ্যাকাউন্ট হবে? ওই অ্যাসেটের সাব অ্যাকাউন্ট, তাই না? এয়ার কন্ডিশনার। এই যে দেখেন 1003 এয়ার কন্ডিশনার, একটু ডান পাশে সরে গিয়ে 1004 অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এয়ার কন্ডিশনার। ঠিক আছে, আর আরেকটা জিনিস আমরা অ্যাড করব, যেহেতু ডিসপোজাল করব, ডিসপোজালের জন্য আমার একটা অ্যাকাউন্ট লাগবে না? বলেন তো অ্যাকাউন্টটা কি? লস অর গেইন অন ডিসপোজাল। এটা আপনার প্রয়োজন আছে না, নাকি প্রয়োজন নাই? লস অর গেইন অন ডিসপোজাল, এখন এটা আপনি ইনকামের আন্ডারেও করতে পারেন, এক্সপেন্সের আন্ডারেও করতে পারেন, সে অটোমেটিক্যালি নেগেটিভ পজিটিভ ব্যালেন্স নিয়ে নিবে। আমি আপাতত পক্ষে আদার ইনকামে দিয়ে দিলাম, এই যে লস অর গেইন অন ডিসপোজাল, দেখছেন? এটাকে সেভ করে দিব। আচ্ছা, তাহলে সবগুলো আমার মোটামুটি কমপ্লিট। চার্ট অফ অ্যাকাউন্ট গুলো সবগুলো অ্যাড করা কমপ্লিট না? অ্যাসেটেরটা দিলাম, ডেপ্রিসিয়েশনে তো ছিলই, অ্যাকুমুলেটেডটা নিলাম, আর কি লস অর গেইন অন ডিসপোজাল নিলাম। এবার আসেন ডেপ্রিসিয়েশনের হিসাব। এখন ডেপ্রিসিয়েশন আপনার যে পদ্ধতিতে হিসাব হয়ে থাকুক না কেন, আপনাকে ক্যালকুলেশন করে আসতে হবে। ঠিক আছে, এখন এখানে আমি দেখাইছি অরিজিনাল কস্ট কত, 8,000 না? কারেন্ট পিরিয়ড ডেপ্রিসিয়েশন 800। কিভাবে পাইছে? এই যে দেখেন বুক ভ্যালুকে ইউজফুল লাইফ দ্বারা ভাগ করলে কি পাই, ডেপ্রিসিয়েশন পাই না? বুক ভ্যালু কিভাবে আসে বলেন তো? কস্ট প্রাইস মাইনাস কি সেলভেজ ভ্যালু। সেলভেজ ভ্যালু তো নাই, তাহলে কস্টিং প্রাইস যেটা 8,000 কে 0 দিয়ে মাইনাস করলে কত, 8,000ই হচ্ছে। তাকে ইউজফুল লাইফ দ্বারা ভাগ করলে কি বুক ভ্যালু পাওয়া যায়, সরি কারেন্ট পিরিয়ড ডেপ্রিসিয়েশন পাওয়া যায়। বুঝাইতে পারছি নাকি বুঝেন নাই? এটাকে একটাই মেথড ছিল। স্টেট লাইন মেথডও ব্যবহার করা যায়, যে মেথডই হোক না কেন আপনাকে আলাদা করে ক্যালকুলেশন করে তারপরে আপনাকে হিসাব করে আনতে হবে। আচ্ছা, আপনারা পারেন, তারপরে লিখে দিচ্ছি। বুক ভ্যালু কি হয়, কস্ট মাইনাস কি সেলভেজ ভ্যালু। শিওর? আমি বললাম আপনার মেনে নিলেন। কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন।
আপনার প্রতি বছরে যে অপচয়গুলো হয় সেই অপচয়গুলো বাদ দেওয়ার পরে আপনার বইয়ের যেটা মূল্য থাকে সেটা বলে কি পুস্তক মূল্য, তাই না? বুক ভ্যালু। ঠিক আছে, কস্ট থেকে অ্যাকোমোডেড ডেপ্রিসিয়েশন মাইনাস করতে হবে। আমার এখানে কি অ্যাকোমোডেড ডেপ্রিসিয়েশন ছিল? কিছু ছিল না। তো আমার এখানে কস্ট কত? 8,000 না? কস্ট হইতেছে 8,000, আর ডেপ্রিসিয়েশন কত? 0। হ্যাঁ, কে বললো ভাই আসলে এত সুন্দর জিনিস? অ্যাকাউন্টের ডেপ্রিসিয়েশন তো পুরো এখনো ফাঁকা আছে। তাহলে কত হয়? 8,000 হয় না? তাহলে এখন আপনার স্টেট লাইন মেথডে আপনার ফর্মুলাটা কি বলেন তো? ডেপ্রিসিয়েশনের ফর্মুলা বলেন। বুক ভ্যালু ডিভাইডেড বাই কি ইউজফুল লাইফ। তাহলে বুক ভ্যালু কত আছে? 8,000। আপনার বই মূল্য আছে 8,000, তাকে আপনি ভাগ করবেন 10 দিয়ে। তাহলে কত হচ্ছে আলটিমেট? 800। বুঝাইতে পারছি হিসাবটা কোথা থেকে আসে? বুক ভ্যালু তো অ্যাকুমুলেটেড না মাইনাস করলে আপনি বুক ভ্যালু পান কিভাবে? আপনার প্রতি বছরে আপনার ইয়ে করতে হবে না? আচ্ছা, এখন প্রতি বছরে সবাই ক্যালকুলেটর হাতে নেন, একটু আমরা হিসাব নিকাশে বসি। হ্যাঁ, এটা কি এক বছরের হিসাব আসছে না? 800। এক বছরে আসছে 800। তাহলে 22 সাল থেকে হিসাব করেন, 2025 24 সাল পর্যন্ত হিসাব করেন। 22, 23, 24, 25 কয় বছর? 4 বছর হয় না? 2400, 22শে জানুয়ারি, 23শে জানুয়ারি, 24শে জানুয়ারি, তাই না? কত হয়? 3 বছরে 2400 টাকা। ওয়েল, 3 বছরে 2400 টাকা আসছে। এবার আসেন উম, আচ্ছা, এক বছর টোটাল, এক বছর ধরে করি। আচ্ছা যান, আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে, বেশি পরে গুলে যাবেন। 22 সালে আপনার আসছে কত? 800, তাই না? তারপরে 23-এও 800, 24-এও 800, 25-এর কি আনবো? পুরাটা আনবো বলেন তো? হ্যাঁ, আমি এখানে একটু হিসাব করবো, দেখেন। তাহলে টোটাল কত হচ্ছে আমার? 24 পর্যন্ত, আপ টু ডিসেম্বর, তাই না? ডিসেম্বর 24 পর্যন্ত আমার আসতেছে 2400। হ্যাঁ, এবার আসেন, আজকে কয় তারিখ? 18 তারিখ না? জুন মাস পর্যন্ত হিসাব করব, আপ টু জুন 25। কিভাবে হিসাব করব কেউ বলতে পারবেন? 800 হচ্ছে আপনার কি এক বছরে, তাই না? তাহলে 12 দিয়ে ভাগ করব, তাহলে কি প্রতি মাসে বের হবে। আর গুণ করব কত দিয়ে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 6 দিয়ে গুণ করব না? তাহলে আপনার কত আসে কেউ বলেন আমাকে? 400। এরপরে আসেন জুলাই, জুলাইয়ের 17 পর্যন্ত, আপ টু জুলাই 17। ঠিক আছে, তাহলে জুলাই 17 পর্যন্ত এবার হিসাব করব কিভাবে বলেন? তাহলে 800-কে কত দিয়ে ভাগ করব? 360। 800 যদি এক বছরের আমার অবচয় হয়, তাহলে 360 দিয়ে ভাগ করলে কি আমার প্রতিদিনের হচ্ছে না? 17 দিন না? তাহলে 17 দিন দিয়ে গুণ করব, তাহলে হিসাব করেন কত হয়? দিনেরটা বের করছি ভাইয়া। ভাই এখন এই এক্সপ্লেনেশন হাজার বার দিয়ে ফেলছি তাই।
ব্যাংকের তো অনুগ্রহ দিবস থেকে শুরু করে 2 দিন ব্যাংক হলিডে থাকে, এগুলো সবাই জানে। একটু সত্য, 38 পয়েন্ট, তাই না? আচ্ছা, এভারেজে তাহলে হিসাব করলাম। এবার তাহলে আসেন আমি টোটালটা হিসাব করি। 2400, 438। কেন এটা করলাম একটু পরে বুঝতে পারবো। তাহলে টোটাল আহ জুলাই 17 তারিখ পর্যন্ত আপনার অপচয় আসতেছে 2838। এটার জন্য আপনার জার্নাল দিতে হবে, তাই না? জার্নালটায় চলে যাব। 2025 জুলাই 17 তারিখ পর্যন্ত, তাই না? জার্নালটা হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট কত টাকা? 2838। অ্যাকোমোডেড ডেপ্রিসিয়েশন কি এয়ার কন্ডিশনার, তাই না? হ্যাঁ, এই যে 2838, 7 ক্লোজ করে দেবো। তাহলে আমার ডেপ্রিসিয়েশনের হিসাব শেষ। তাই তো? আমার ডেপ্রিসিয়েশন টোটাল কমপ্লিট না? 24 পর্যন্ত হিসাব করলাম, তারপরে জুন মাস 6 মাসের হিসাব করে নিলাম, তারপরে বাকি 17 দিনের হিসাব করে নিলাম, একদম আপডেট ডেপ্রিসিয়েশন করে নিচ্ছি। কেন আপডেট করছি? আমরা যখন ডিসপোজাল করতে যাব তখন অবশ্যই আমাদের কি আপডেট ডেপ্রিসিয়েশন লাগবে। এই জন্যই আমরা 17 তারিখ পর্যন্ত করে নিচ্ছি, আজকের ডেটে আমরা ডিসপোজাল করতে যাব। বুঝে আসছে কথা? কঠিন মনে হলেও কিছু করার নাই, এটাই সত্য, এটাই অ্যাকাউন্টিং। এখানে আর কবি মতো কথা আসবে না, যেখানে দেখিবা ছাই উড়িয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। এখানে সেটা চলিবে না, ঠিক আছে? উড়ায় দেখলে লাভ নাই। ওকে, এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকোমোডেড ডেপ্রিসিয়েশন এয়ার কন্ডিশনার ক্রেডিট, তাই না? এবার আসেন আমি যখন ডিসপোজাল করতে যাব, ডিসপোজালের জার্নাল কেউ বলতে পারবেন আমাকে? আজকের ডেটে আমি ডিসপোজাল করব। অবশ্যই যখন ডিসপোজাল করবেন আপনার মাথায় রাখতে হবে আপডেট ডেপ্রিসিয়েশন দিয়ে নিতে হবে, ঠিক আছে? এই যে আজকে 18 তারিখে আমি ডিসপোজাল করবো, বলেন কেউ একজন ডিসপোজালের জার্নালটা আমাকে একটু শেয়ার করেন। ব্যাংক ডেবিট, অ্যাকুমুলেটেড ডেবিট, অ্যাসেট ক্রেডিট। ডিসপোজাল, আচ্ছা, যখন ডিসপোজাল করি তখন আমরা কি পাই? একটা অ্যামাউন্ট পাই বিক্রি করে, তাই না? তাহলে ব্যাংক আমরা কি করি? ডেবিট করে দিই, তাই না? তারপরে এই যে যে সম্পত্তিটা আছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ওই অ্যাসেটেরটা কি হয়? ডেবিট হয়। কারণ কেন ডেবিট হইতেছে? কারণ ওইটার কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আর থাকার কথা, এই জন্য ডেবিট হয়ে যাবে। আমি একটু গ্যাপ দিয়ে নিলাম। আর কি হবে? অ্যাসেটটা ক্রেডিট হবে, তাই না? অ্যাসেটস ক্রেডিট। ওকে, এখন যদি গেইন হয়, যদি গেইন হয় তাহলে কি হবে? গেইন অন ডিসপোজাল কি হবে? ক্রেডিট। আর যদি লস হইতো? লস অন ডিসপোজাল। মনে হইতেছে ভাই আমি ইউনিভার্সিটির ক্লাসে বসছি, সিরিয়াসলি। দেখেন বুঝতে পারছেন কিনা? যদি লস হইতো তাহলে ডেবিট করতাম। ভালো করে বুঝেন, যখন আপনি ডিসপোজাল করতেছেন ওই অ্যাসেটের,
আপনার টাকাটা কি আপনার ব্যাংকে আসতেছে, তাহলে ব্যাংক ডেবিট করবেন। আর ওই অ্যাসেটের যত অ্যাকাউন্টের ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টের ব্যালেন্স থাকবে সেটাকে ডেবিট করে শেষ করে দিতে হবে। তারপরে যদি লস হয় তাহলে ডেবিট হবে, আর অ্যাসেটটা কি হবে, ক্রেডিট হয়ে যাবে, অ্যাসেটটা থাকতেছে না। কোন ভ্যালু দ্বারা, অ্যাসেটের কোন ভ্যালু হবে ভাই? কস্ট প্রাইস, অবশ্যই মাথায় রাখবেন। আবার এটা করেন না বুক ভ্যালু দিয়ে করেন, হ্যাঁ, কস্ট প্রাইস দিয়ে আপনাকে ইয়ে করে দিতে হবে। তারপরে গেইন হলে আপনার ক্রেডিট দিতে হবে। এখন আসেন আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব। সেলফ ইমপ্লিমেন্টের এখানে কোনো কিছু আছে? ছিল না। সেলভেজ ভ্যালু হিসাব নিকাশ অবশ্যই তো থাকতো। আপনার স্টেট লাইন মেথডে ফর্মুলা অনুযায়ী কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই লাইফ দিলে ডেপ্রিসিয়েশন পাওয়া যেত। ঠিক আছে, এখানে আমরা বের করছি কি, বুক ভ্যালু বের করছি না, বুক ভ্যালুর ফর্মুলাটা ওইভাবে আসে। ঠিক আছে, যদি থাকতো ওই সেলভেজ ভ্যালু মাইনাস করে হিসাব করে নিয়ে আসতো। ওকে, আমরা একটু দেখবো আমাদের অ্যাসেটটা কত আছে। হ্যাঁ, আমি কত টাকা ডিসপোজাল করব। এয়ার কন্ডিশন, আমার অ্যাসেটটা আছে হচ্ছে $5,162 আছে। হ্যাঁ, তাহলে আমি ধরলাম $4,000 আমি অ্যাসেটটা ডিসপোজ করে দিব। খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, আজকে ডেট দিলাম, কি হলো, তাহলে সর্বপ্রথম আমার টাকাটা যেখানে আসবে, ওয়েলস ফার্গো ব্যাংকে আসবে কত, 4,000। তারপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে, এয়ার কন্ডিশনার কত টাকা ডেবিট হবে বলেন? এই যে 2838 ডেবিট করব, 2838। এখন অনেকে লাভ লসের হিসাব করতে পারেন না, একটা কলাম গ্যাপ দিয়ে রাখেন। হ্যাঁ, যেহেতু হিসাব করতেই পারেন না, অ্যাসেটটাকে ক্রেডিট করে দেন, তাহলে বুঝতে পারবেন। অ্যাসেটের ভ্যালুটা কত ছিল আপনার, 8,000, তাহলে 8,000 দিয়ে ক্রেডিট করে দেন, 8,000। তাহলে এখন আপনি যে দেখেন জার্নালে কিন্তু কি তারা ডেবিট ক্রেডিট ব্যালেন্স করে দেখেছে না, তার মানে কোন দিকে ঘাটতি, ডেবিটে ঘাটতি না, তাহলে এটাই হবে কি আপনার লস, লস অর গেইন অন ডিসপোজাল। এই যে 1162 দেখেন আপনার কি জার্নাল মিলছে না দুইটা। এই জার্নালটা পোস্টিং দেওয়ার পরে কি হবে, আপনার অ্যাসেটের কোনো ব্যালেন্স থাকবে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের কোনো ব্যালেন্স থাকবে না। ভাই আমি একটু রিলোড দিই, রিলোড দিয়ে একটু চেক করে নিই। দেখেন তো ভাই, জিরো আসছে না, ডিসপোজাল করলে কি কোনো অ্যাসেট থাকে, তার মানে আমার অ্যাকাউন্টিং সঠিক আছে। ঠিক আছে, তাহলে ডিসপোজালের প্রসেসটা বুঝতে পারছেন, সবগুলা জার্নাল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমি হাতে ধরে দেখাই দিছি ভাই। ওকে, আপনারা কি করবেন, সবগুলা অ্যাসেটের ডিসপোজাল করবেন, 7টা অ্যাসেটে ডিসপোজাল করে দেখাচ্ছি। ঠিক আছে, ডিসপোজাল ভ্যালু আপনারা আপনাদের মতো করে ধরবেন, কোনটা লাভ ধরবেন, কোনটা লস ধরে করবেন, তাহলে জার্নালটা মাইন্ড আরো ভালো থাকবে। এরপরে আসেন আমাদের লাস্ট টপিক, ইম্পোর্ট ইনভয়েস এন্ড বিল। ইম্পোর্ট করা না, আমরা অনেক কিছুই ইম্পোর্ট করে ফেলছি, অনেক কিছু ইম্পোর্ট কোথায় কোথায় করছি বলেন তো, কেউ একজন বলেন কি কি জিনিস আমরা ইম্পোর্ট করছি। সাপ্লায়ার লিস্ট, কাস্টমার লিস্ট, আর প্রোডাক্ট সার্ভিস, এই যে গিয়ার আইকন থেকে আমরা চলে যাই ইম্পোর্ট ডাটাতে, দেখেন এখানে গেলেও পাবেন কি কি জিনিস, এই যে দেখেন কাস্টমার ইম্পোর্ট করা দেখছি, সাপ্লায়ার, চার্ট অফ অ্যাকাউন্ট, প্রোডাক্ট এন্ড সার্ভিস, তাই না? আচ্ছা, এখন দেখবো ইনভয়েস, বিল গুলা দেখবো। হ্যাঁ, ইনভয়েসটা একটু খেয়াল করো ভাই, কনসেপ্ট একই, আপলোড, ম্যাপিং, ইম্পোর্ট। ঠিক আছে, তিনটা স্টেপ, আপনাকে তারা এক্সাম্পল ফাইল দিচ্ছে,
ডাউনলোড করে নেন। এখানে নিচে তারা একটু হিন্ট দিয়ে দিতেছে, ইওর সিএসভি ফাইল ক্যান হ্যাভ নো মোর দেন 1000 রো, মানে 1000 রো এর বেশি হওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা আমরা একটু ফাইলটাকে ওপেন করি। আচ্ছা দেখেন, ফাইলের কি করব, সব ডাটা ডিলিট করে দেবো না, হেডিং সহ, হেডিং সহ ডিলিট করে দেবো না, সমস্যা নাই। আচ্ছা, ইনভয়েস নাম্বার, কাস্টমার নাম্বার, ইনভয়েস ডেট, ডিউ ডেট, এগুলা কি ম্যান্ডেটরি, কারণ স্টার মার্ক দেওয়া আছে। যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো ম্যান্ডেটরি। তারপর কি টার্মস, লোকেশন, মেমো, আইটেম, তারপরে হইতেছে আইটেম ডেসক্রিপশন, আইটেম কোয়ান্টিটি, ট্যাক্স রেট, আইটেম অ্যামাউন্ট, আইটেম ট্যাক্স কোড, আইটেম ট্যাক্স অ্যামাউন্ট, কারেন্সি, সার্ভিস ডেট, এগুলা দেওয়া আছে। ওকে, আপনাদের যে ফাইল দিছি কত সহজ তাই না? হ্যাঁ, কত সহজে শুধু কপি আর পেস্ট করলাম। তারা আপনাকে ইনভয়েস দিয়ে দিবে, ইনভয়েস দেখে সাজাতে হবে, তারপরে ব্রাউজ করবো। ভাই ঘুরে ফিরে তো এক্সেল লাগবেই। অ্যাড নিউ প্রোডাক্ট, এই দুটাই করে দেবো। ইম্পোর্ট ইনভয়েস ডেট, ডেটটা হচ্ছে মান্থ, ডেট, ইয়ার। এক্সক্লুসিভ ট্যাক্স, নেক্সট অপশনে যাব। এই যে দেখেন 10-15% চাইতেছে না? এবার একটু দেখে আসেন কোনটা কোন ট্যাক্সের, ইনভয়েসে গেলেই তো বুঝতে পারবেন। কিছু বলার নেই, আমি ভাষা বললাম তখন করলাম না, কিন্তু এখন ঠিক করতে হচ্ছে নাকি। অ্যাড ট্যাক্সে যাব, কাস্টম ট্যাক্স। যত চাই কাজ কম করতে, তত তারা বেশি করে। নিউ ট্যাক্স, অক্টোবর, কোয়ার্টারলি, ক্যাশ 15%, রিক্লেমেবল। এবার আসেন আবার ইম্পোর্টে যাই, ইম্পোর্ট ডাটাতে যাব, ইনভয়েসে চলে যাব। দেখছেন মানে কই থেকে কই নিয়ে যাচ্ছে। ব্রাউজ করব, 1000 রো, এগুলা সব চেক মার্ক দিয়ে দিব। নতুন কোনো ডাটা বা ইনফরমেশন থাকলে সে অটোমেটিক্যালি অ্যাড করে নিবে। নেক্সটে যাব, মান্থ, ডেট, ইয়ার, ট্যাক্স অ্যামাউন্ট, এক্সক্লুসিভ ট্যাক্স। নেক্সট অপশনে যাব। 10% কি সেলস ট্যাক্স তাই না? 15% কি নিউ ট্যাক্স না? আর 0% হইতেছে জিরো রেটেড ট্যাক্স। নেক্সট অপশনে যাব। এই যে 5টা ইনভয়েস ইম্পোর্ট হইতেছে। যাক, অনেক শান্তি পেলাম। 4টার ব্যাচে এটা ইম্পোর্ট হয় নাই, এই জন্য আগে ইম্পোর্ট করে নিলাম, তারপর বুঝাবো। এখন এখন কই পাবো এগুলা? সেলস প্যানেলে পাবো তাই না? সেলস প্যানেলে পাবো, অল সেলসে যাব, অল ট্রানজেকশন, অল ডেট। নাম্বার গুলো একটু মিলাই আমরা। কটা ইম্পোর্ট করছি? 25, 26, 27, 28, 29 তাই না? আমরা একটু মিলাবো। এই যে 27, 28, 29 পাইছি, 25, 26, এই যে 26 পাইছি, 25 তাই না? একটা ইনভয়েস ওপেন করে দেখি, তাহলে তো বুঝতে পারবো যে এক্স্যাক্টলি হয়েছে কিনা।
25 নাম্বারটা ওপেন করে দেখি। কয়টা প্রোডাক্ট? 3টা প্রোডাক্ট না? 3টা 2টা 10টা। দেখেন তো হয়েছে। তারপরে 1880 20। ইনভয়েস নাম্বার যেটা হয়, হ্যাঁ, আমরা যদি আগে এই নাম্বারে যদি ইনভয়েস হয়ে যায়, হবে না। সিমিলার কোনো জিনিসে কোনোদিনও ডাবল হয় না। হ্যাঁ, তো যদি আগেরটা হয়ে থাকে আমাদের, তখন কি আমি এখানে কি চেঞ্জ করে নিতে হবে। আপনার ক্লায়েন্টের সাথে কথা বলে চেঞ্জ করে নিতে হবে। তারপরে হইতেছে ট্যাক্স কোড 10 15 10। তো 10 15 10 তার মানে কি সবগুলাই যথাযথভাবে ইম্পোর্ট হয়ে গেছে। এবার আসেন একটা কথা, সেটা হচ্ছে খেয়াল করেন যে কলামগুলো আমি রেড মার্ক করি সেগুলো একটু দেখেন। হোয়াইট মার্কিং করলাম, হ্যাঁ। আপনার কাছে মনে হইতে পারে না যে ভাই কেন নাম্বার 3টা লেখছেন, কেন নাম 3টা লেখছেন, কেন ইনভয়েস ডেট ডিউ ডেট 3টা লেখছেন? ভাই ম্যান্ডেটরি কলাম ফাঁকা রাখা যাবে না। আমি কি বুঝাইতে পারছি? এখন পর্যন্ত আপডেট আসে নাই। যতটুকু আপনাদের সামনে তো আমি আপডেট ইম্পোর্ট তো করলাম, তাই না? দেখছেন না? এটা কি ফাঁকা রাখছিলাম? ফিল আপ করেই তারপরে আমি দিতে হয়েছে। ম্যান্ডেটরি কলাম এখানে 3টা লাইন ছিল, 3টা দিছেন। যদি 4টা থাকতো 4টাই দিতে হবে। 5টা থাকলে 5টা। এই যে দেখেন 27-এ কয়টা আছে? 4টা আছে না? 4বারই লিখতে হয়েছে না? বুঝাইতে পারছি? যে কয়টা কলাম থাকবে চেষ্টা করবেন যে আহ, তাদের যে ম্যান্ডেটরি কলাম গুলো আছে সেগুলো যাতে সবগুলাতেই লেখা থাকে। ওকে।